হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো দ্বিতীয় ক্লাসে। গত ক্লাসে কিন্তু আমরা খুবই অল্প কিছু জিনিস পড়ছিলাম। আমাকে একটু ১ম এ জানাও তোমাদের অডিও এবং ভিডিও তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা? আজকে কিন্তু আমাদের পদার্থের অবস্থার ২ নাম্বার ক্লাস। কত নাম্বার ক্লাস? ২ নাম্বার ক্লাস। ঠিক আছে? ১ নাম্বার ক্লাসটা কে করছিল? একটু বলো তো ভাইয়াকে। ১ নাম্বার ক্লাসটা কে করছিলা এবং শেষ করে আসছো একটু বলো। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আর তোমরা ক্লাসগুলা ঠিকঠাক করতেছো কিনা এটাও একটু জানাও। ঠিক আছে? এবং সাথে ভাইয়াকে একটু জানাও যে তোমরা গত ক্লাসটা বুঝতে পারছো কিনা। আমরা যতটুকুই পড়ছিলাম গত ক্লাসে ব্যাপনের সময় থেকে কিন্তু সমস্যা শুরু হইছে। সো আমি কিন্তু ব্যাপন আজকে তোমাদের একদম শুরু থেকে পড়াবো। ব্যাপন একদম শুরু থেকে পড়াবো। ঠিক আছে? আজকে আমরা শুধু ব্যাপনই পড়বো। আজকে আমরা একটা টপিক পড়বো জাস্ট। আজকে আমরা জাস্ট একটা টপিক পড়বো এন্ড ওইটা এমন ভাবে পড়বো যেন আমাদের পুরা ইসি লাইফে আর যেন ব্যাপন নিয়ে কোনো টেনশন না হয়। এই 9 এ আজকে একবার ব্যাপন শিখবা। তোমার কোনদিন না ভুলো আজকে আমরা অন্যভাবে ব্যাপন শিখবো। ঠিক আছে? রেডি? রেডি? সবাই রেডি? শুরু করতে পারি? বলো তো? তোমরা যদি কোঅপারেট করো তাহলে ক্লাস খুব লম্বা হবে না। ঠিক আছে? তোমরা যদি কোঅপারেট করো তাহলে ক্লাস খুব লম্বা হবে না। ব্যাপনটা আমরা এমনভাবে পড়বো যেন আমাদের বুঝতে কোনো সমস্যা না থাকে। এটা খুব ইম্পোর্টেন্ট একটা টপিক। এই চ্যাপ্টারের ব্যাপন আর ঊর্ধ্বপাতন এই ২ টা টপিক আমার কাছে সবচেয়ে ইম্পোর্টেন্ট লাগে। সো এইজন্য ব্যাপন আমরা এক ক্লাসে পড়বো। যেহেতু আমাদের প্রোগ্রাম পুরা বছরের জন্য অনেক লম্বা, আমাদের অনেক সময় আছে। তো আমরা আস্তে ধীরে পড়বো, আস্তে ধীরে আগাবো। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা। কালকের ক্লাসটা ফুল রেকর্ড আসে নাই? আচ্ছা, আমি এটা বলে দিব। ঠিক আছে? আমরা কি শুরু করতে পারি ভাইয়া আপু? বলো তো সবাই শুরু করতে পারি কিনা? আর যারা আমার গত ক্লাস করছো বা আগে ক্লাস করছো তারা তো চিনোই, আরেকবার পরিচয় দিয়ে নেই। আমি তোমাদের রাইয়ান ভাইয়া। বর্তমানে পড়াশোনা করছি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। ঠিক আছে? ওকে। ওকে। ঠিক আছে। সো আমরা ব্যাপন দিয়ে শুরু করি। সো ব্যাপন জিনিসটা কি? আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আসে যে ব্যাপন জিনিসটা কি? তুমি একটা জিনিস খেয়াল করো যে আমাদের কোন একটা পদার্থ ছড়ায় পড়ার প্রক্রিয়া সেটা কঠিন পদার্থ হতে পারে, সেটা গ্যাসীয় পদার্থ হতে পারে, সেটা তোমার তরল পদার্থ হতে পারে। এখন তোমার এই জিনিসটা একটু বুঝতে হবে যে কোন মাধ্যমে কঠিন, তরল, গ্যাসীয় এই পদার্থগুলার স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তোমরা যদি গত দিনের ক্লাস করে থাকো তাহলে আমাকে একটু বলো তো ব্যাপন নরমালি কঠিন, তরল আর গ্যাসের মধ্যে কার বেশি হওয়া উচিত? তুমিই বলো, যেহেতু স্বতঃস্ফূর্ত মানে একা নিজে ছড়ায় যায় কোনো বাইরের প্রভাব ছাড়া। বলো তো, বলো। এই যে সবাই বলতেছে গ্যাস, ভেরি গুড। আমাদের কিন্তু গ্যাসীয় পদার্থ যেটা, এই গ্যাসীয় পদার্থ যেটা তোমার স্বতঃস্ফূর্ত ও সমানভাবে, তুমি চিন্তা করো তুমি একটা জায়গায় কঠিন পদার্থ রাখছো, তরল পদার্থ রাখছো, গ্যাসীয় পদার্থ রাখছো, কোনটা আগে ছড়াবে বলো তো? খুব স্বাভাবিক গ্যাস ছড়াবে। এবং তোমার তরল পদার্থ কিন্তু তোমার আরেকটু আস্তে ছড়াবে এবং কঠিন পদার্থ তুমি বলতে পারো ভাই কঠিন পদার্থ ছড়াবে না, হয়তো ছড়ানোর হারটা কম হবে, কঠিন পদার্থ কিন্তু কিছুটা হলেও ছড়াবে। ঠিক আছে? এখন এই প্রক্রিয়াটা, যে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, এটা খুবই ইম্পর্টেন্ট বুঝার যে স্বতঃস্ফূর্ত একটা প্রক্রিয়া, আমরা বাইরে থেকে কোনো শক্তি দেই না। এই প্রক্রিয়াকে তোমার বলা হয় ব্যাপন। এখন ব্যাপন আসলে তোমার কি হয়? উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে যায়। দেখো গতদিন তোমাদের একটা এক্সাম্পল দিছিলাম, আজকে ভাইয়া আবার ঠিক সেম এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দুইটা কোশ্চেন করব। ঠিক আছে? খেয়াল করো, তোমাদের কাছে ধরো ২ টা রুম আছে। ২ টা রুমেই তোমার ১০ জন মানুষ করে থাকতে পারে। এটা হলো আমার রুম নাম্বার 1, এটা হলো আমার রুম নাম্বার 2। এখন তোমার এই রুমে আগে থেকে আছে ৫ জন আর এই রুমে আছে ৮ জন। বলো তুমি এই ২ টা রুমের মধ্যে কোন রুমে যাইতে চাবা? তোমার হাতে অপরচুনিটি আছে হইলো ২ টা রুমের মধ্যে যেকোনো একটা রুমে যাওয়া। তুমি কোন রুমে যাবা বলো? বলো। অবশ্যই ১ নাম্বার রুমে যাবা। কারণ ভাইয়া তুমি চিন্তা করো ২ টা রুমেই ১০ জন থাকতে পারে। কিন্তু এক রুমে আছে ৫ জন, আরেক রুমে আছে ৮ জন। তার মানে কি? তুমি ক্রাউডেড জায়গায় থাকতে চাও না। তুমি একটু শান্তিপূর্ণ জায়গায় থাকতে চাও। ঠিক আছে?
আচ্ছা, এখন তুমি খেয়াল করো যে তাইলে এটা আমরা বাস্তব উদাহরণ কিভাবে চিন্তা করতে পারি। ধরো কঠিন পদার্থের ক্ষেত্রে যদি বলি, কঠিন পদার্থ ধরো তুমি একটা লবণ, চিনি দানাদার অবস্থায় রেখে দিছো, তুমি ওদেরকে রেখে দিলে কিন্তু ওরাও ছড়াবে। ওরা নরমালি হয়তো তরল আর গ্যাসীয় পদার্থের মতো ছড়াবে না, একটু কম ছড়াবে। এখন এখানে একটা জিনিস তোমাদের একটু বুঝার উপায় আছে, সেটা হলো যে তোমরা বলতে পারো ভাইয়া তাইলে মিশ্রণ বলে একটা জিনিস আছে যে আমরা কোনো কিছুকে মিশাইলে মিশ্রণ হয়। ওই মিশ্রণ কিন্তু শুধু তরল আর গ্যাসের হয় না, কঠিন পদার্থেরও কিন্তু মিশ্রণ হয়। তো এই জিনিসটা মাথায় রাখবা, কঠিন পদার্থ ছড়াইতে পারে। এখন তুমি একটু সিম্পলি চিন্তা করো যে তোমার এইটা কেন হচ্ছে। তুমি চিন্তা করো, তুমি কি বাংলাদেশে থাকতে চাও? গতদিন এক্সাম্পলটা দিছিলাম, তুমি কি ঢাকায় থাকতে পছন্দ করবা নাকি তুমি নিউ ইয়র্কে থাকতে পছন্দ করবা? নিউ ইয়র্ক অনেক ক্রাউডেড, বাট ঢাকার মতো ক্রাউডেড না। তো তুমি কাছে দুইটা জায়গা অপশন থাকলে তুমি সবসময় চেষ্টা করবা নিম্ন ঘনমাত্রার স্থানে যাইতে। ঠিক পদার্থগুলো তাই হয়, উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়ায় যায়। স্বতঃস্ফূর্ত মানে কি? যে এককভাবে ছড়ায় যায়। ঠিক আছে? একা একাই ছড়ায় যায়। ওকে? বাইরে থেকে কোনো প্রেসারও দেয়া লাগে না, বাইরে থেকে কোনো প্রাণও দেয়া লাগে না, কিচ্ছু করা লাগে না, একা একা ছড়ায় যায়। ঠিক আছে? সো তোমার স্বতঃস্ফূর্ত আর সমানভাবে এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে আমরা বলতেছি ব্যাপন। এখন উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে ব্যাপন ছড়ায় যায়। এখন এটা খুব সুন্দর একটা হইলো। তো এটা বাদ দাও, আমরা এই এক্সাম্পলটা বাদ দিই। ধরো তোমার বাসায় যখন বিরিয়ানি রান্না হয়, বিরিয়ানি তো একটা পাতিলে রান্না হয়। বিরিয়ানি একটা পাতিলে রান্না হয়। পাতিলের গন্ধ কি পুরা ঘরে ছড়ায় যায় না? ওই গন্ধটা কিভাবে ছড়ায় যায়? ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু ছড়ায় যায়। ঠিক আছে? ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু ছড়ায় যায়। ধরো তুমি এক গ্লাস পানি তোমার নিচে পড়ে গেছে। পানি কিন্তু একা একা গড়ায় যায়। পানি কিন্তু আমাদের কিছু করা লাগে না। একা একা গড়ায় যায়। এই যে ডিফিউশন বা ব্যাপন, এই প্রসেসটাই আমরা চিনি। তাইলে দেখো তুমি ঘরের এক কোণায় যদি একটা সুগন্ধির শিশির, মানে কি? তুমি যদি পারফিউমের বোতল রেখে দাও, তাহলে তুমি কি দেখবা কিছুক্ষণের মধ্যে সারা ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়ে। এবং এইটা ব্যাপন প্রক্রিয়ার একটা উদাহরণ। দেখো এখানে খুব সুন্দর একটা উদাহরণ দেয়া যে তোমার ব্যাপন, দেখো এখানে পানি নীল কালারের পানি ছিল, ওখানে তুমি লাল কালার দিছো, ফার্স্টে মিশা শুরু করছে, সময়ের সাথে সাথে এই লাল আর নীল মিশে পুরাটা মিশে গেছে। এবং এই প্রক্রিয়াটা কি হচ্ছে? এটা কিন্তু তোমার ব্যাপন প্রক্রিয়া হচ্ছে। সো ব্যাপন প্রক্রিয়ার বেসিকটা কি বুঝা যাচ্ছে? ব্যাপন প্রক্রিয়ার বেসিকটা কি বোঝা যাচ্ছে এই পর্যন্ত? একটু বলো তো। বলো, 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 বলো। এই পর্যন্ত ব্যাপন প্রক্রিয়াটা কি বুঝা গেছে? আমরা আগাবো। আমরা আরো অনেক কিছু বলবো ব্যাপন নিয়ে। ঠিক আছে? ওকে, ওকে, ওকে। যদি এইটা বুঝা যায়, তাইলে এবার ব্যাপনের হার, এই কথাটা কি দেখো তো? ব্যাপনের হার। এখন দেখো তুমি ব্যাপনের হারের এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো যে ব্যাপন হতে যে সময়টা লাগবে মূলত সেই সময়ের বা ব্যাপন হওয়ার হারটাকেই বলা হয় হলো তোমার ব্যাপনের হার। এখন একটা জিনিস একটু বুঝি আমরা। তুমি চিন্তা করো একজন ৬০ কেজির মানুষ আর একজন ৮০ কেজির মানুষ কে বেশি ইজিলি মুভ করতে পারে? বলো। একজনের ওজন ৬০ কেজি, ৬০ কেজি, আরেকজনের ওজন ৮০ কেজি বা ৮০ কেজি, কে ইজিলি মুভ করতে পারে? বলো। অবশ্যই আমরা নরমালি ধরে নেই যে ৬০ কেজি সে ইজিলি মুভ করতে পারবে। সো ব্যাপনের জন্য এই জিনিসটা সত্যি যে যেই পদার্থের আণবিক ভর বেশি, যে পদার্থের আণবিক ভর বেশি সেই পদার্থের ব্যাপন হার কম। কারণ যার ভর বেশি সে আস্তে আস্তে ছড়াবে। যার ভর বেশি সে আস্তে আস্তে ছড়াবে। তার মানে কি তার ব্যাপনের হার কম। এতটুকু বুঝা গেছে? এতটুকু বুঝা গেছে? বলো। আণবিক ভর নির্ণয়ের নিয়ম পরে আসতেছি। আণবিক ভর নির্ণয়ের নিয়ম পরে আসতেছি। আগে আমি এই টপিকগুলো কভার করে নিই, কারণ গত ক্লাসে লাস্টে সাউন্ডের ইস্যু ছিল। ঠিক আছে? আচ্ছা। এইবার ব্যাপনের হার কম মানে কি বলতো? ব্যাপনের হার কম মানে কিন্তু ব্যাপন হতে সময় বেশি লাগবে। কারণ ব্যাপনের হার কম মানে ব্যাপন হইতেছে আস্তে আস্তে। আস্তে আস্তে হওয়া মানে সময় বেশি লাগবে। তাই যেই পদার্থের ছড়িয়ে পড়তে সময় বেশি লাগে সেই পদার্থের ব্যাপন হার কম। আর যেই পদার্থের ছড়িয়ে পড়তে সময় কম লাগে সেই পদার্থের ব্যাপন হার বেশি। এই কথাটুকু বুঝা গেছে? এই কথাটুকু বুঝা গেছে? বলতো।
আমি ক্লাসের বাইরে যে এক্সট্রা কথাগুলা বলি ওগুলা নোট করতে পারো। এই স্লাইড তো তোমাদের দিয়েই দেয়া হবে। স্লাইড নোট করে কি করবা, তাই না? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ওকে। এইবার আসো আমরা একটু আগাই। এইবার তুমি খেয়াল করো এইখানে বাদ দাও কি লেখা আছে। আমি তোমাকে সিম্পলি ব্যাপনের আরেকটা ছোট্ট উদাহরণ দেখাই। যে ধরো তোমার কাছে পানি ছিল, তুমি পানির মধ্যে KMnO4 ইউজ করছো। KMnO4 এটা কি? এটার নামটা কি? এটার নামটা হলো তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে? তো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে আমরা কথা বলতেছি, এটার কালার গোলাপি বেগুনি বর্ণ। তো এটা যখন আমি পানিতে অ্যাড করতেছি, প্রথমে দেখো অল্প একটু সময় যাওয়ার পর এটা ফার্স্টে পানিতে নিচে ছিল, পরে একটু মিশছে এবং পুরো সময় যাওয়ার পানিতে উঠে গেছে এবং স্বতঃস্ফূর্তভাবে মিশে গেছে। তাই এটাকে কি বলা যায়? ব্যাপন বলা যায়। এই প্রসেসটা বুঝা গেছে? এই প্রসেসটা বুঝা গেছে বলো তো? বলো এই প্রসেসটা বুঝা গেছে? ওকে। এইবার খেয়াল করো, দেখো আমরা এখানে তাইলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? এই জিনিসটাকে আমরা বলতে পারি হলো কঠিন পদার্থের তরলে ব্যাপন। আমি তরলের মধ্যে একটা কঠিন পদার্থ মিশাইছি, একটা দানাদার ধরো কালার মিশাইছি বা একটা পদার্থ মিশাইছি যেটা এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা কঠিন পদার্থের তরলে ব্যাপন। এবার সবকিছু বাদ দাও, তোমার কাছে পানি আছে, তুমি পানির মধ্যে তরল পদার্থ মিশাইছো। তুমি পানির মধ্যে কি করছো? তরল পদার্থ মিশাইছো, যেটা কি নীলের দ্রবণ। ওই যে আমরা কাপড়ে নীল দেই না, ওরকম নীলের দ্রবণ। বা ধরো ফুড কালার, নীল কালার ইউজ করছি, পানির মধ্যে নীল কালার ইউজ করছি, নীল কালার করে মাখায় গেছে। ভালো কথা। এটা আমরা কই দেখছি বলতো? আমাদের যে সায়েন্স শো হয়, সায়েন্স শোতে কিন্তু আমি নিজে এটা করে দেখাইছি যে পানির মধ্যে কোনো কালার দিলে খুব ইজিলি মিশে যায়। পানির মধ্যে কালার দিলে খুব ইজিলি মিশে যায়। রাইট, রাইট, রাইট। যদি কালার মিশে যায়, এখন তুমি খেয়াল করো, এখন এইখানে কি হচ্ছে? এখানে কিন্তু পানিও তরল পদার্থ, এই কালিটাও তরল পদার্থ। তাইলে এটাকে আমি কি বলতে পারি না? তরল পদার্থের তরলে ব্যাপন। এখন তুমি আমাকে বলো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি আগে মিশার কথা? নাকি এইটা আগে মিশার কথা? লিকুইড লিকুইড আগে মিশার কথা নাকি সলিড লিকুইড আগে মিশার কথা? বলো তো, বলো 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 তো দেখি, বলতে পারো নাকি? এক্স্যাক্টলি, লিকুইড লিকুইড কিন্তু আগে মিশে। এখানে এই কথাটাই শুধুমাত্র বলা যে কক্ষ তাপমাত্রা। কক্ষ তাপমাত্রা মানে গতদিনও বলছিলাম, কক্ষ তাপমাত্রা মানে 25 ডিগ্রি সেলসিয়াস। কক্ষ তাপমাত্রায় কঠিন KMnO4 এর মানে কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপনের থেকে তরল নীল দ্রবণের ব্যাপনের সময় অনেক কম লাগছে। অর্থাৎ তরল মাধ্যমে কঠিন পদার্থের ব্যাপন হার, তরল মাধ্যমে তরল পদার্থের ব্যাপন হার বেশি। বুঝা গেছে? এই কথাটা কি বুঝা গেছে? এই লাইনটা আগে ভাইয়াকে একটু বলো যে তরল মাধ্যমে তরলের ব্যাপনের থেকে তরল মাধ্যমে কঠিনের ব্যাপন আস্তে আস্তে হয়। এটা বুঝা গেছে? আচ্ছা, সলিড মানে কঠিন পদার্থ, সলিড মানে কঠিন পদার্থ, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, তাপের প্রভাবে এই ব্যাপন হার অনেক বেশি হয়। তাইলে আমরা আরো একটা জিনিস একটু মনে রাখবো, তাপ বাড়ালে সাধারণত ব্যাপন বৃদ্ধি পায়। তাপ বাড়ালে ব্যাপন বৃদ্ধি পায়। কারণ এটা কেন? এটার ব্যাখ্যাটা একটু চিন্তা করো। আমি আবার বুঝাবো, আমি একটু টপিকটা শেষ করে আমি আবার বুঝাবো। তুমি একটু চিন্তা করো, তাপ বাড়ালে কেন বৃদ্ধি পায়? কারণ তাপ বাড়ালে অণুর, পদার্থের মধ্যে যে অণু থাকে, অণুর গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি বৃদ্ধি পাওয়া মানে কি? তার স্পিড বৃদ্ধি পাওয়া।
তার স্পিড বৃদ্ধি পাইলে সে তাড়াতাড়ি করে ছড়ায় যায় এইজন্য। ঠিক আছে? এবার আমি পুরা ব্যাপারটা আবার একটু রিক্যাপ করি যে আমরা কি দেখলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পানিতে মিশলো। আবার কালি একটা আমি নীল কালারের কালি বা নীলের দ্রবণ দিলাম যেটা দিয়ে আমরা কাপড় ধুই ওইটা আমরা পানিতে মিশাইলাম তাইলে এটা আমার কঠিন পদার্থ তরলে ব্যাপিত হইল আর এটা আমার তরল পদার্থ তরলে ব্যাপিত হইল। আমরা কি দেখতে পাইলাম যে কক্ষ তাপমাত্রায় কঠিন পদার্থের থেকে তরল পদার্থ তরলে অনেক তাড়াতাড়ি ব্যাপিত হয়। এটা খুব স্বাভাবিক কারণ তরল পদার্থ ইজিলি মুভ করতে পারে। আর তাপমাত্রা বাড়াইলেও ব্যাপন বৃদ্ধি পায় বা ব্যাপনের হার বৃদ্ধি পায়। মানে কি? কারণ তাপমাত্রা বাড়াইলে অণুর গতিশক্তি বৃদ্ধি পায়। এই কয়টা কথাই আমি বলছি। বুঝা গেছে এই কথাটা? বলতো এই কথাটা? হ্যাঁ, সলিড আর সলিড মিশে। এখন দেখো সলিড আর সলিড কখন মিশে ভাইয়া? সলিড আর সলিড তোমরা পড়ছো না সংকর ধাতু এইটা পড়ছো কিনা আমি জানি না যদি না পড়ে থাকো সামনে পড়বা সংকর ধাতু বলে একটা কথা আছে যে ধাতু ধাতুর মিশ্রণ এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ তোমার কঠিন পদার্থের মিশ্রণ কঠিন কঠিন মিলে তোমার অ্যালয় ইংলিশে বলে অ্যালয় বা বাংলায় সংকর ধাতু বা হাইব্রিড মেটাল তৈরি করে ঠিক আছে বুঝা গেছে কঠিন কঠিন পদার্থটা ওকে কক্ষ তাপমাত্রা হলো জেনারেলি যে তাপমাত্রাটাকে তোমার রুম টেম্পারেচার ধরা হয় যেটাকে ধরে নেওয়া হয় 25°C ঠিক আছে আগাতে পারি ভাইয়াকে বলো তো আগাতে পারি কিনা আগাই আমরা কিন্তু গতদিন এই পর্যন্ত পড়ছি পুরাটা আবার সুন্দর করে রিক্যাপ করলাম কারণ গতদিন সমস্যা হয়েছিল তো আজকে যারা আসছে তারা যেন পুরাটা বুঝে এইবার আসো আমরা মেইন কাহিনী শুরু করি আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা দেখো আমরা মূলত ব্যাপনের হারের বাস্তবধর্মী একটা পরীক্ষা দেখার চেষ্টা করব বুঝার চেষ্টা করো এখানে আমি কিছু দেখাবো না খালি আমি এই চিত্রটা দেখাবো ঠিক আছে এই চিত্রটা দেখাবো এটা একটু বুঝি এটা একটু সবাই বুঝি একটু মনোযোগ দেই সবাই প্লিজ একটু মনোযোগ দেই খেয়াল করো সব বাদ এখানে ব্যাখ্যা সব বাদ তোমার কাছে একটা দণ্ড আছে তোমার কাছে কি আছে একটা দণ্ড আছে একটা কাঁচ নল কি এটা একটা কাঁচ নল ঠিক আছে তোমার কাছে কি আছে একটা কাঁচ নল আছে ভালো কথা এখন তুমি কি করলা তুমি কাঁচ নলের এই সাইডে HCl এর দ্রবণ দিয়ে ভেজানো একটা তুলা রাখলা তার মানে এখানেও তুলা এখানে HCl এর ভেজানো তুলা আর এইখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটার নামটা কি অ্যামোনিয়াম তোমরা অনেকে হয়তো জানো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে তাইলে আমরা এদিকে আর এটার নামটা কি এটার নামটা হলো তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড এখন ভাইয়া বোঝার চেষ্টা করো এখানে মূলত কি কাহিনী হচ্ছে তোমার এদিকে HCl এটা মুখস্থ করা লাগবে না এটা বুঝো এটা মুখস্থ করার কোনো দরকার নেই ভাইয়া কোনো দরকার নাই মুখস্থ করার কোনো দরকার নেই ঠিক আছে এবার দেখো তোমার এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ ভিজানো একটা তুলা আছে আর এইখানে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভিজানো একটা তুলা আছে ভালো কথা এখন যেই তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটাকে ভিজাইলা এটা কি হবে জানো এই NH2OH টা কিসে বিভক্ত হয়ে যায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা হলো তোমার NH3 আর পানিতে বিভক্ত হয়ে যায় এটা কি হয়ে যায় তোমার এইটা হলো তোমার পানিতে বিভক্ত হয়ে যায় বুঝা গেল বলো তো ভাইয়াকে বুঝা গেল নাকি একটু জানাই এই পর্যন্ত বুঝা গেছে নাকি আমরা ধাপে ধাপে বুঝে আগাবো তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে ঠিক আছে তাইলে আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেল অ্যামোনিয়া আর পানির কিন্তু কোনো এখানে ভূমিকা নেই কারণ ওকে অলরেডি আমরা ভিজানো অবস্থায় রাখছি এখন ভাইয়া কোশ্চেন আসতে পারে ভাইয়া ভিজানো অবস্থায় কেন রাখছি কারণ ভিজানো অবস্থায় রাখছি এই দুইটা মিলে না একটা বিক্রিয়া করবে একটা ধোঁয়ার সৃষ্টি করবে সেই ধোঁয়াটা কিসের এখন এই যে এখানে তোমার NH3 আছে আর এইখানে তোমার HCl আছে এই NH3 আর HCl মিলে
তৈরি করবে NH4Cl, এটাকে তোমার নাম বলা হয় হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটার কি উৎপন্ন হয়? সাদা ধোঁয়া। সাদা ধোঁয়া, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয় এবং এটার আরো একটা নাম আছে। এটার আরো একটা নাম আছে যেটাকে বলা হয় নিশাদল। নিশাদল। এখন আমি পুরো টপিকটা আবার একটু ছোট ছোট করে রিক্যাপ করি। ঠিক আছে? ছোট ছোট করে রিক্যাপ করি। শুনো, তুমি HCl দ্রবণে ভিজানো একটা তুলা রাখলা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ভিজানো একটা তুলা রাখলা। তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কি হইলো জানো? তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা তোমার কিসে পরিণত হইলো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা অ্যামোনিয়া পানিতে পরিণত হইলো। এখন এদিক থেকে অ্যামোনিয়া আসবে, এদিক থেকে HCl আসবে। এরা মিলে NH4Cl এর সাদা ধোঁয়া তৈরি করবে। খুব ভালো। এখন শুনো ভাইয়া, এই ধোঁয়াটা কার কাছাকাছি হবে এইটা নির্ভর করে ব্যাপনের উপর। এইটা নির্ভর করে কার উপর? ব্যাপনের উপর। এখন খেয়াল করো, তোমার NH3, আমি তোমাদের মনে আছে কিনা 1 থেকে 35 পর্যন্ত পারমাণবিক সংখ্যার ভর মুখস্থ করতে বলছিলাম। আজকে আমাদের অল্প কয়টা লাগবে। NH3 এর ভর কত? NH3 এর ভর কত? নাইট্রোজেনের ভর 14 আর হাইড্রোজেন আছে 3টা, 1 করে ভর। তাইলে NH3 এর ভর 17। NH3 এর ভর 17। সেই তোমরা তো ভালোই সবাই বলে দিতে পারছো। ভেরি গুড। এইবার তোমার নেক্সট আসে হলো যে তোমার HCl। কেন আমরা NH3 আর HCl নিয়ে কাজ করতেছি? কারণ কার দিকে আমার ধোঁয়াটা যাবে এটা আমার বোঝা লাগবে। এবার HCl দেখো, হাইড্রোজেনের জন্য 1 আর ক্লোরিন হলো 35.5। হইলো কত? 36.5। এখন M দিয়ে আমি বুঝাচ্ছি ভর, হ্যাঁ? M of ammonia is less than M of HCl। এইবার আমাকে একটু বলো, ভর কার বেশি এখানে? ভর বেশি HCl এর, তাইলে ব্যাপন কার বেশি হবে বলো তো? ব্যাপন কার বেশি হবে একটু বলো। এটা বলতে পারলেই মোটামুটি এই টপিক পুরাটা বুঝা যাবে। ব্যাপন কার বেশি হবে? ব্যাপন কিন্তু ওর বেশি হবে, কারণ তার মানে আমরা বলতে পারি ব্যাপনের হার, রেট অফ ডিফিউশন অফ NH3, ব্যাপনের হার, অ্যামোনিয়ার হার অবশ্যই HCl এর থেকে বেশি হবে। তাই তো হওয়ার কথা, আমাদের লজিক তো তাই বলে যে ভর যার কম সে বেশি ছড়াবে, তার ব্যাপন বেশি হবে। ক্লিয়ার এই পর্যন্ত? এবার খেয়াল করো, তাইলে কি হওয়ার কথা ভাইয়া? কি হওয়ার কথা? এইদিকে আছে তোমার NH3, এইদিকে আছে HCl। খেয়াল করো, এখানেই লেখা আছে NH3। তাহলে দেখো ধোঁয়া কি ও বেশি ছড়াবে না? দেখো ধোঁয়াটা HCl এর তুলার কাছাকাছি হচ্ছে। মাঝামাঝি যে না, এটা কি বুঝতে পারছি? দেখো এটা যদি মাঝে হয়, এটা কিন্তু মাঝ থেকে একটু বেশি আগায় গেছে। কারণ কি? NH3 এর ব্যাপনটা বেশি হইছে। এইজন্য এই ধোঁয়াটা এদিকে চলে আসছে। টপিকটা বুঝা গেছে? টপিকটা বুঝা গেছে? আমি আবার রিপিট করব, কোনো সমস্যা নেই। যারা বুঝতে পারছি তারা একটু জানাই ভাইয়াকে এই পর্যন্ত বুঝা গেছে নাকি? আচ্ছা, এইবার আসো। আমরা এবার একটু শুরু থেকে টপিকটা বুঝার চেষ্টা করি। আমরা কি করলাম যে আমরা প্রথমে ২ মুখ খোলা একটা লম্বা কাঁচনল নিলাম আর ২ খণ্ড তুলা নিলাম। একটাকে আমরা ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভিজাইলাম, আরেকটাকে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ভিজাইলাম। ভালো কথা। এখন তোমার আমরা ২ টা তুলা, ওই ভিজা ২ টা তুলা দিয়ে এই মুখ ২ টা বন্ধ করে দিলাম। ভিজা ২ টা তুলা দিয়ে এই পর্যন্ত বন্ধ করে দিলাম। ভালো কথা। এখন এই যে মুখ বন্ধ করে দিলাম, এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে আসলে বিক্রিয়াটা কি হয় খেয়াল করো। হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে দ্রবণটা থাকে, AQ মানে কি তোমাদের কিন্তু আমি মনে আছে যতদূর হালকা পাতলা বলছিলাম। AQ মানে অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ। এই যে HCl যেটা অ্যাকুয়াস, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। গ্যাস কেন উৎপন্ন হইলো? কারণ গ্যাস উৎপন্ন হইলে ইজিলি ছড়াইতে পারে। ঠিক আছে? ওকে, জলীয় দ্রবণ তোমরা পারতেছো। ভেরি গুড, ভেরি গুড, তোমরা পারতেছো। আচ্ছা, এইবার তোমার HCl যে জলীয় দ্রবণ থেকে গ্যাস হইলো, খুব ভালো কথা। আর তোমার আরেকটা তো আমরা ওইখানেই দেখে আসছি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড,
এইটা থেকে তোমার কি হচ্ছে গ্যাসীয় অ্যামোনিয়া বা অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে আর সাথে লিকুইড পানি উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার এই পর্যন্ত? এ পর্যন্ত ক্লিয়ার ভাইয়া বলো তো? এই পর্যন্ত ক্লিয়ার? এটার প্র্যাকটিক্যাল আসলে দেখলে তোমরা প্র্যাকটিক্যাল দেখার থেকে এটা এভাবে বেশি মজা পাবা। কারণ হলো কারণ আমরা কতগুলা ম্যাথ করব, ম্যাথ গুলা দেখলে বুঝা যাবে। ঠিক আছে? যদি এইটা বুঝতে পারো যে আমার এটা HCl গ্যাসে আসলো, এটা অ্যামোনিয়া গ্যাসে আসলো। এখন দেখতে পাবো যে কাঁচনলের ভিতর একটি নির্দিষ্ট স্থানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অ্যামোনিয়া গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের এটা খুব ইম্পোর্টেন্ট অবজেক্টিভ এর জন্য সাদা ধোঁয়ার সৃষ্টি করেছে। এই সাদা ধোঁয়ার অবস্থান ঠিক মাঝামাঝি হবে না। খুব স্বাভাবিক। কারণ আমরা জানি যে HCl এর ব্যাপনটা কম হবে, NH3 এর ব্যাপনটা বেশি হবে। এইজন্য এদিকে বেশি ছড়ায় যাবে। সো এবার দেখো এই যে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন হারের চেয়ে বেশি হবে। কারণ কি? M of NH3 অ্যামোনিয়ার ভর হলো তোমার 17 আর M of HCl এর ভর 36.5। ভর যার বেশি সে আস্তে ছড়াবে, ভর যার কম সে দ্রুত ছড়াবে। অর্থাৎ NH3 গ্যাস HCl গ্যাসের চেয়ে দ্রুত ব্যাপিত হয়েছে, বেশি দূরত্ব অতিক্রম করেছে। এখন বলো পুরো সিস্টেমটা ক্লিয়ার নাকি? এই পর্যন্ত পুরো সিস্টেমটা ক্লিয়ার নাকি? একটু ভাইয়াকে বলি। এই পর্যন্ত ক্লিয়ার হইছে ভাইয়া? সবাই বুঝতে পারছি? সবার বুঝা লাগবে কিন্তু। সবার বুঝা লাগবে। কেউ না বুঝে ক্লাস থেকে বের হওয়া যাবে না। ঠিক আছে? কেউ না বুঝে ক্লাস থেকে বের হওয়া যাবে না। ওকে, ওকে, ওকে। ভেরি গুড। এইবার আমি আসলে এখানে খালি এই নামগুলা পড়ে নিয়ে আমি তোমাদের বুঝাচ্ছি। হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। আচ্ছা। তাইলে হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। আমরা এদের প্রত্যেকটার ভর বের করব। প্রত্যেকটার ভর বের করব। ঠিক আছে? হাইড্রোজেনের ভর ১ ইনটু ২ মানে ২। হিলিয়ামের ভর ৪। নিয়নের ভর ২০। অক্সিজেন ২ টা আছে। একটা অক্সিজেনের ভর ১৬, ২ টা অক্সিজেনের ভর ৩২। কার্বন ডাই অক্সাইডের ভর, কার্বনের ভর ১২ আর অক্সিজেনের ভর ১৬। তাইলে ১২ প্লাস ১৬ ইনটু ২ ৪৪। বুঝা গেছে? ওকে, ওকে, ওকে। হ্যাঁ, তুলা সলিড ভাইয়া একজন কোয়েশ্চেন করছো দেখলাম, তুলা সলিড। খেয়াল করো, ভর কার সবচেয়ে বেশি? ভর কার সবচেয়ে বেশি? তাহলে আমরা এটা কি বলতে পারি না? ভর যেহেতু হাইড্রোজেনের সবচেয়ে কম, ওর ব্যাপনের হারটা সবচেয়ে বেশি। এরপর হিলিয়াম, এরপর নিয়ন, এরপর অক্সিজেন, এরপর বলতে পারি এটা? দেখো, ভর ওর সবচেয়ে কম, তাই ব্যাপন ওর সবচেয়ে বেশি। ভর ওর সবচেয়ে বেশি, তাই ব্যাপন ওর সবচেয়ে কম। ক্লিয়ার? 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 আচ্ছা। আর এখানে একজন একটা কোয়েশ্চেন করতেছে ভাইয়া, AQ এর ফুল ফর্ম কি? AQ টা আমি কই জানি লিখছিলাম এটাকে দেখাই। হ্যাঁ, AQ এর ফুল ফর্ম হলো অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ। অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ। ঠিক আছে? ঠিক আছে? বুঝা গেছে? আর লিখেছি রেট বুঝাতে। আর মানে রেট। আর মানে হলো ব্যাপনের হার, যেটাকে আমরা রেট অফ ডিফিউশন ও বলে থাকি। বুঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার? বলো সবার সব কোশ্চেনের উত্তর পাওয়া গেছে? ক্লিয়ার এই পর্যন্ত?
আচ্ছা, এখন একটা ভালো কোয়েশ্চেন আসছে। কোয়েশ্চেন করতেই পারো। যত কোয়েশ্চেন মাথায় আসবে সব কোয়েশ্চেন করবা যে, "ভাইয়া NH4OH কেন NH3 আর এটাতে বিভক্ত হইল?" কারণ NH4OH আমি তোমাকে বুঝাই। আমি তোমাকে একদম যেহেতু জানতে চাইছো আমি একদম ডিটেইলস এ বুঝাই। দেখো, NH4OH না একটা আয়নিক যৌগ। তোমাদের এটা না জানলেও চলবে। তোমরা আপাতত এইটা জানো যে NH4OH বিভক্ত থাকে কিসে, কিসে জানো? NH4 প্লাস আর OH মাইনাস। NH4 প্লাস এর নাম জানো? অ্যামোনিয়াম আয়ন। আর OH হলো হাইড্রোক্সাইড আয়ন। এখন এই যে NH4 প্লাস এইটা আবার বিভক্ত থাকে NH3 আর H প্লাস। আর আরেকটা জিনিস তোমরা জানো যে কেউ কিন্তু আয়ন অবস্থায় থাকতে চায় না। সো NH3 NH3 এর মতো থেকে যায় আর এই H আর এই OH মিলে তোমার পানি তৈরি করে। ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইছে? বলো তো? এ পর্যন্ত ক্লিয়ার হইছে? বলে দাও। হ্যাঁ, ব্যাপনে অঙ্ক আছে, আমি অঙ্ক করাবো। আমি অঙ্ক করানোর সময় একটা কথা তোমাদের বলব, আমি অঙ্কতে আসি পরে। আবার বলি NH4OH একটা আয়নিক যৌগ। এটা ক্যাটায়ন আর অ্যানায়ন থাকে যেটা তোমরা পরবর্তী ক্লাসগুলাতে পড়বা মানে পরে সামনের চ্যাপ্টার গুলাতে। সো এখানে অ্যামোনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন থাকে। এই অ্যামোনিয়াম আয়নটা আবার অ্যামোনিয়া আর হাইড্রোজেন আয়নে বিভক্ত থাকে। এই অ্যামোনিয়া তো অ্যামোনিয়ার জায়গায় থেকে যায় কারণ এটা একটা স্থায়ী যৌগ। আর এই যে আয়ন দুইটা আছে হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড, এই আয়ন দুইটা মিলে পানি তৈরি করে। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা। পাইপে হ্যাঁ, ২ টা আলাদা গ্যাস তৈরি হইছে। যেই ২ টা আলাদা গ্যাস মিলে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করছে। এই সাদা ধোঁয়াটা আমি ল্যাবে ডিরেক্ট দেখছি। আমার ভার্সিটিতে কাজ করা লাগছিল। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়াটা খুব ক্লিয়ারলি বুঝা যায়। আমি চেষ্টা করব তোমাদের কোন একটা সায়েন্স শোতে এটা দেখানোর। তাইলে তোমাদের একটু ক্লিয়ার হবে হয়তো। ঠিক আছে? ঠিক আছে? আমরা আগাতে পারি? আমরা আগাতে পারি? বলো তো? ক্লিয়ার হইছে সবগুলা কনসেপশন? ওকে, আসো। এইবার আমরা এই যে আমাদের অঙ্কে চলে আসছি। এটার দিকে আগেই তাকায়ও না, এটার দিকে আগেই তাকায়ও না। আমি তোমাদের এটা বুঝায়, বুঝায় করাবো। এম দিয়ে ভর বুঝায়, মানে মাস বুঝায়, মাস। ঠিক আছে? ওকে। এবার আসো আমরা এটা ধরে, ধরে একদম শিখবো যে এখানে আসলে কি হচ্ছে। ফার্স্ট অফ অল খেয়াল করো, ধরো তোমার কাছে ২ টা গ্যাস আছে। গ্যাস 1 আর গ্যাস 2। বুঝতো? তোমার কাছে ২ টা কি আছে? গ্যাস 1 আর গ্যাস 2। ঠিক আছে? ঠিক আছে? ওকে। এইবার আমরা কি বলতে পারি না ১ম গ্যাসের ব্যাপনের হার ওর আয়তন বাই সময়, যে এতটুকু আয়তন সে V1 আয়তন ছড়াইছে T1 সময়ে। তাহলে আমি কি বলতে পারি না V1 বাই T1? এবং সিমিলারলি আমি কি বলতে পারি না R2 is equal to V2 বাই T2? বলতে পারি। সিম্পলি একটু মাথা ঠান্ডা করে চিন্তা করো। একটু মাথা ঠান্ডা করে চিন্তা করো যে তোমার কাছে ২ টা গ্যাস আছে। ১ম গ্যাসটা V1 আয়তন দূরে ছড়াইছে T1 সময়ে। আর দ্বিতীয় গ্যাসটা V2 পরিমাণ আয়তন ছড়াইছে T2 সময়ে। এতটুকু ক্লিয়ার? V মানে ভলিউম। আচ্ছা আমি এই জিনিসটা একটু লিখে দিচ্ছি, দাঁড়াও উপরে লিখে দিচ্ছি। R মানে রেট বা হার, V মানে ভলিউম বা আয়তন, আর T মানে টাইম। এইবার ক্লিয়ার? আমরা ধাপে, ধাপে আগাবো। এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার হইছে এবার? বলো, বলো, বলো। ক্লিয়ার? কেউ যদি না বুঝো সিম্পলি বুঝাই যে ২ টা গ্যাস ব্যাপিত হচ্ছে। ১ম গ্যাসের ব্যাপনের হার তুমিই বলো। তুমি একটা চিন্তা করো। ১০ মিনিটে তুমি দৌড়াও ধরো ১ কিলোমিটার আর তোমার বন্ধু ধরো ১০ মিনিটে দৌড়ায় ১.৫ কিলোমিটার। তুমি দৌড়াও ১ কিলোমিটার, তোমার বন্ধু দৌড়ায় ১.৫ কিলোমিটার। কার হার বেশি? কার হার বা গতি বেশি বলো তো? কার হার বা গতি বেশি? অবশ্যই তোমার ফ্রেন্ডের কারণে বেশি দূর গেছে। ঠিক এইরকম যে আমরা জাস্ট ধরে নিছি, randomly ধরে নিছি, একদম আন্দাজে ধরে নিছি যে ১ম গ্যাস V1 এতটুকু আয়তন T1 পরিমাণ সময়ে ছড়ায় আর ২ নাম্বার গ্যাসটা V2 পরিমাণ আয়তন T2 পরিমাণ সময়ে ছড়ায়। ঠিক আছে? V/T কেন? কারণ আয়তন বাই সময়। হার মানে কি? কতটুকু সময়ে কতটুকু আয়তন ছড়াইছে? আয়তন বাই সময়। বুঝা গেছে? হার মানে হলো কতটুকু সময়ে কতটুকু আয়তন ছড়াইছে সেটাকেই আমরা হার বলতে পারি।
তাহলে V দিয়ে আমার ভলিউম বা আয়তন, T দিয়ে টাইম বা সময়, R দিয়ে রেট বা হার। এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার? আবার বলবো? আবার বলবো বলো তো? ক্লিয়ার হওয়ার কথা। একটু নরমালি চিন্তা করো, ক্লিয়ার হওয়ার কথা। এটা তো এত কঠিন কিছু না। নরমাল একদম সিম্পল, মাথা ঠান্ডা করে চিন্তা করো। আমি আবার বলতেছি। এই ১ম গ্যাসটা এতটুকু পরিমাণ আয়তন, এতটুকু পরিমাণ সময় ছড়ায়। আমি জাস্ট আরেকটা জিনিস লিখে দিতেছি, তাইলে হয়তো তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। এবার বুঝা গেছে? এবার বুঝা গেছে? ভাইয়াকে একটু বলো তো। এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার হইছে? ওকে। এইবার আমরা একটা জিনিস শিখব। আমরা একটা জিনিস শিখব, যেটাকে আমরা চিনি গ্রাহামের নীতি দিয়ে। ঠিক আছে? এটা আমরা এই যে এইখানে শিখব যে গ্রাহামের নীতি। গ্রাহামের নীতি আমাদের কি বলে? এই যে এই জিনিসটা। এটা অ্যাকচুয়ালি আর হবে না, এটা 1 হবে। এটা 1 হবে। এটা একটু আমার সাথে, সাথে সবাই একটু লিখার চেষ্টা কইরো। যে এইটাকে আমরা কি নামে চিনি জানো? এইটাকে আমরা চিনি গ্রাহামস রুল বা গ্রাহামের নীতি। ঠিক আছে? এখন এইটা আমাদের কি বলে? এইটা আমাদের কি শিখাচ্ছে? এইটা আমাদের শিখাচ্ছে যে ব্যাপনের হার আণবিক ভরের, আমরা তো এটা জানি যে আণবিক ভরের সাথে তার উল্টা সম্পর্ক। কিন্তু ঠিক ডিরেক্ট উল্টা সম্পর্ক নাকি বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যাপনের হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি? উল্টা। উল্টা সম্পর্ক। অর্থাৎ হার বাড়লে ভর কমে, ভর বাড়লে হার কমে। ঠিক আছে? আর তাহলে বর্গমূল কেন? এটা প্র্যাকটিক্যাল ভ্যালু, এটা পাওয়া গেছে প্র্যাকটিক্যাল ভ্যালু। এই পর্যন্ত ক্লিয়ার? ব্যাপনের হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাইলে আমরা কি এই জিনিসটা বলতে পারি না যে r is proportional to 1 by root over m, r দিয়ে রেট আর m দিয়ে ভর, পারি এটা বলতে? একটু বলো তো। আবার বলবো? আবার বলি, শুনো, মনে করার চেষ্টা করো ভাইয়া। ভর যত বেশি ছড়াবে তত আস্তে, ব্যাপনের হার তত কম। ভর যত কম, ব্যাপনের হার তত বেশি। এটা কিন্তু আমরা পড়ে আসছি। তাইলে আমরা একটা জিনিস জানি যে ব্যাপনের হার আর আণবিক ভরের সম্পর্কটা উল্টা, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ব্যস্তানুপাতিক। এখন এই শুধু কি ব্যস্তানুপাতিক? না, বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যাপনের হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে উল্টা, উল্টা। ব্যস্তানুপাতিক মানে উল্টা। তাইলে আমি কি এবার এটা বলতে পারি না যে আণবিক ভর কি? আণবিক ভর হলো একটা পদার্থের যে অণুগুলা থাকে তাদের টোটাল ভরের সমষ্টি। যে পরমাণুগুলা থাকে টোটাল ভরের সমষ্টিকে আণবিক ভর বলা হয়। আচ্ছা, এখন কোশ্চেন আসতেই পারে, ভাইয়া বর্গমূল কেন হইল? হইতেই পারে ভাইয়া বর্গমূল কেন হইল? আচ্ছা, বর্গমূল হইল ভাইয়া কারণ এটা একটা প্র্যাকটিক্যাল ভ্যালু। আমি বারবার একটা কথা বলি পড়ানোর সময় সবসময় যে যখন একটা, তুমি কিন্তু এইটা ভাইবো না আগে এইটা আসছে এরপর থিওরি আসছে। থিওরি থেকে এইটা আসছে। অর্থাৎ যখন পরীক্ষা করে দেখা গেছে ব্যাপনের হারের সাথে আণবিক ভরের সম্পর্কটা কি, তখন দেখা গেছে যে এটা এমন একটা সম্পর্ক মেনে চলে যে ব্যাপনের হার আণবিক ভরের বর্গমূলের সমানুপাতিক, যেটা বিজ্ঞানী গ্রাহাম এই নীতিটা দিছিল। তাই এটাকে বলা হয় গ্রাহামস রুল। প্র্যাকটিক্যাল ভ্যালু মানে হলো এটা পরীক্ষাগতভাবে প্রাপ্ত একটা মান। পরীক্ষা করে এই মানটা পাওয়া গেছে যে ব্যাপনের হার আর আণবিক ভর একটা বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক তৈরি করছে। বর্গমূল মানে কি? 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4 না? তাইলে রুট ওভার 4 ইজ ইকুয়াল টু কি? 2। বুঝা গেছে? এই যে বর্গমূল। বর্গমূল বুঝা গেছে? বর্গমূল কি? ক্লিয়ার? ক্লিয়ার? একটু বলো তো।
আরেকটু সহজ করে বুঝাবো। এর থেকে সহজ করে কেমনে বুঝাই? ভর যত বেশি ছড়ায় তত আস্তে। ভর যত কম ছড়ায় তত দ্রুত। এটা তো আমরা জানি। তাইলে আমরা বুঝলাম যে সম্পর্কটা উল্টা। বাট ডিরেক্ট উল্টা না। বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমরা আরো আসতেছি। একটু টাইম দাও ভাইয়াকে। একটু টাইম দাও। এই সম্পর্কটা হলো সমানুপাতিক চিহ্ন। বর্গমূলের ব্যস্তানুপাতিক মানে কি? 1/√m এর সাথে সমানুপাতিক না? এইজন্য। সমানুপাতিক চিহ্ন। এটা সমানুপাতিক চিহ্ন। এটাকে সমানুপাতিক চিহ্ন বলা হয়। ঠিক আছে? যে ব্যাপনের হার যদি আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়, তাইলে এটাকে কি বলা যায় না যে এইটা 1/√m এর সাথে সমানুপাতিক? এটা সূত্র। আরো আসতেছি। এইবার একটু খেয়াল করো। তোমরা কিন্তু আরো একটা জিনিস জানো। তুমি বলো, ব্যাপনের হার বেশি হইলে সময় কম না বেশি? বলো। ব্যাপনের হার বেশি হইলে সময় কম না বেশি? বলো তো? বর্গমূল কেন তো বলে ফেলছি। স্প্যাম করে তো লাভ নাই। বর্গমূল কেন আমি ৩-৪ বার বলে ফেলছি। এটা স্প্যাম করে লাভ নাই। আমি আর বলব না। আমি অনেকবার বলছি যে বর্গমূল কারণ এটা একটা পরীক্ষাগতভাবে প্রাপ্ত মান। ঠিক আছে? আচ্ছা। এইবার শুনো যে তোমার ব্যাপনের হার এই যে সবাই বলতেছে যে ব্যাপনের হার বেশি মানে ছড়ানোর সময় কম। তাইলে এটার সাথেও একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। কিন্তু গ্রাহামের নীতি কিন্তু শুধু এইটা। এটা কারো নীতি না, এটা নরমাল আরকি যে ব্যাপনের হার পদার্থ ছড়ানোর সময়ের সাথে ব্যস্তানুপাতিক। ঠিক আছে? আমরা এই ২ টা নীতি আমরা আগের স্লাইডে ইউজ করব। এইজন্য তোমাদের এটা শিখাইলাম যে পদার্থ যত দ্রুত ছড়াবে তার ব্যাপনের হার কি হবে বলতো? মানে ছড়াইতে সময় যত বেশি লাগবে ব্যাপনের হার তত কম। আর ছড়াইতে সময় যত কম লাগবে ব্যাপনের হার তত বেশি। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? সূত্র মনে রাখতে হবে। আমি সূত্রে আসতেছি। এটা সূত্র না, এটা থিওরি। সূত্র আমি বলব। আচ্ছা। আর হলো আণবিক ভর কি? ভাই দেখো, আণবিক ভর তোমাদের বললাম না যে একটা পরমাণুর প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টিকে তার পারমাণবিক ভর বলে একটা পরমাণুর। আর একটা অণুতে যে কয়টা পরমাণু থাকে তাদের পারমাণবিক ভরের সমষ্টিকে বলে আণবিক ভর। চিন্তা করো H2O, হাইড্রোজেনের ভর কত? ১। হাইড্রোজেন আছে কয়টা? ২ টা। আর অক্সিজেনের ভর কত? ১৬। তাইলে হাইড্রোজেনের আণবিক ভর কত? মানে সরি, পানির আণবিক ভর কত? ১৮। ক্লিয়ার হইছে? এই পর্যন্ত কি ক্লিয়ার হইছে? ভাইয়া বলো তো। এই পর্যন্ত ক্লিয়ার হইছে নাকি? এম মানে ভর, এম মানে ভর, এম মানে মাস বা ভর। এই পর্যন্ত কি ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইছে বলো তো? আচ্ছা, ওকে। এখন আমরা আসো একটু ওইখানে যাই। এখন আমাদের এটা খুব বুঝতে সুবিধা হবে। এখন খেয়াল করো। আমরা এটা শিখছি। ভালো কথা। আমরা তাইলে আরো একটা জিনিস বলতে পারি না? যে যেহেতু R proportional to 1/√m, তাইলে আমি এখান থেকে কি এটা বলতে পারি না? যে R2/R1 is equal to এইটা কি বলতে পারি? চিন্তা করো, একটু চিন্তা করে দেখো। যে R এর সাথে M এর সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে R2/R1 কি হবে? উল্টায় যাবে M1/M2 এবং সাথে একটা বর্গমূল হবে। সাথে একটা বর্গমূল হবে। আমি সূত্রগুলো লাস্টে একবারে লিখে দিব। একটু ওয়েট করো, একটু ওয়েট করো। সূত্র পরে। আগে আমরা একটু মেইন জিনিসগুলা শিখে নেই। আচ্ছা, যদি না বুঝে থাকো কোনো সমস্যা নেই। খেয়াল করো। আমরা কি বলতেছি যে আর ধরো তোমার এটা একটা সমানুপাতিক চিহ্ন না? তাইলে আমি কি এটা বলতে পারি না যে R is proportional to 1/√m? তাইলে আমি কি একটা ধ্রুবক আনতে পারি না? একটা ধ্রুবক। আমরা ওই যে বিভিন্ন সূত্র প্রমাণ করার জন্য যে ধ্রুবক আনি, ধ্রুবক আনতে পারি না? দেখো ধরো একটা k আনলাম, k into 1/√m। পারি? এটা কি আনতে পারি? এটা কি পারি? m হলো ভর, m হলো ভর, m হলো ভর।
এই পর্যন্ত কি বুঝছি? একটু ভাইয়াকে বলি তো এই পর্যন্ত বুঝছি নাকি? কে হলো একটা জাস্ট সিম্পল একটা ধ্রুবক। কে দিয়ে একটা ধ্রুবক বুঝাচ্ছি জাস্ট আর কিচ্ছু না। কে দিয়ে একটা ধ্রুবক বুঝাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে? কে হলো একটা জাস্ট ধ্রুবক। আমি এই সমানুপাতিক চিহ্নটাকে তো আমার ভালো লাগবে। আমি তো সূত্রে সমানুপাতিক চিহ্ন রাখতে পারব না। এজন্য আমাদের একটা ধ্রুবক আনা লাগবে। একটা ধ্রুবক আনা লাগবে। কারণ এটা নিয়ম, এটা নিয়ম। তোমার সমানুপাতিক চিহ্ন সরাইলে একটা ধ্রুবক আনতে হয়। কারণ না হলে তুমি সমানুপাতিক চিহ্ন সরাইতে পারবা না। সমানুপাতিক চিহ্ন সরানোর জন্য তোমার একটা ধ্রুবক আনতে হয়। এইটুকু কি ক্লিয়ার? যদি এটা নাও জেনে থাকো, ভাইয়ার কথা শুনো, হ্যাঁ, এ নিলেও হবে। কোন সমস্যা নেই। তুমি এখানে A, B, C, D যা মন চায় তাই নাও না কেন? কিন্তু এটা একটা ধ্রুবক হবে। এই ভ্যালুটা একটা ধ্রুবক হবে। কারণ সমানুপাতিক চিহ্ন মানে কি? যে এদের মধ্যে একটা সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। ওইটাকে একটা সূত্র হিসাবে দাঁড়া করানোর জন্য ধ্রুবক নেয়া লাগে। ঠিক আছে? কে এর কোন মান নাই। এখানে কে এর কোন মান নাই। এবার বুঝছি জাস্ট সমানুপাতিক চিহ্নকে সরানোর জন্য একটা ধ্রুবক আনা লাগে ওইটাই। ঠিক আছে? আচ্ছা। এইবার তাইলে খেয়াল করো আমি কি এখান থেকে বলতে পারি না k is equal to আমি কি বলতে পারি না r into root over m পারি এটা বলতে? বলো এটা কি পারি আমি বলতে? k মানে একটা ধ্রুবক, হ্যাঁ কনস্ট্যান্ট জাস্ট একটা ধ্রুবক আর কিচ্ছু না। যদি এটা আনতে পারি তাইলে তুমি চিন্তা করো। তাইলে আমি কি এটা বলতে পারি না যে k1 ধরো আমি 1 দিয়ে আনলাম যে k1 is equal to বা আমি ধরো k তো একটা ধ্রুবক সো k তো 1 2 বলে কিছু নাই। সো আমি ধরো k লিখতে পারি r1 root over m1 is equal to r2 root over m2 কারণ k তো একটা ধ্রুবক রে ভাই। সো প্রতিটা r আর root over m এর গুণের জন্যই কি জিনিসটা সত্যি হওয়ার কথা না? দেখো এটা পরে দেখো, এটা পরে দেখো। আগে এটার দিকে তাকাও। আগে এটার দিকে তাকাও। যে এটা একটা ধ্রুবক। একটা ধ্রুবক আমি আনছি। তো ধ্রুবক তো প্রতিটা r আর প্রতিটা root over m এর গুণের জন্যই সত্যি হবে। এটা কি বুঝি? এটা কি বুঝি ভাই একটু বলো তো? R2 আমি জাস্ট আনছি নরমালি এই যে R2 আমি ২ নাম্বার গ্যাসের জন্য ধরছি যে ২ নাম্বার গ্যাসের ব্যাপনের হার ইনটু ২ নাম্বার গ্যাসের আণবিক ভরের বর্গমূল। আর ১ নাম্বার গ্যাসের হার ইনটু ১ নাম্বার গ্যাসের আণবিক ভরের বর্গমূল। ঠিক আছে? সো এটা একটা ধ্রুবক। সো যেহেতু আমি একটা ধ্রুবক আনছি এটা প্রতিটা r আর root over m এর জন্য গুণ। এখানে যদি আরো একটা গ্যাস থাকতো, গ্যাস 3 ও যদি থাকতো, ওইটার জন্য জিনিসটা সত্যি হইতো। ওইটার জন্য জিনিসটা আমার সত্যি হইতো। ওইখান থেকে আমার আসছে হলো এবার দেখো, এই দুইটা যদি তোমার সমান হয়, আমি এখান থেকে কি করতে পারি বলো তো? R2 by R1 is equal to আমি করে দিতে পারি দেখো R2 এর জায়গায় R1 নিচে চলে আসতেছে এখানে M2 টা নিচে চলে যাইতেছে আর রুট ওভার তো থেকেই যাচ্ছে রুট ওভার তো থেকেই যাচ্ছে ক্লিয়ার হইছে ক্লিয়ার হইছে জাস্ট সিম্পলি ভাইয়া একটা সিম্পল একটা জিনিস বোঝার চেষ্টা করো দুইটা গ্যাস আছে আমি বলতেছি যে ব্যাপনের হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক তাই ২ নাম্বার গ্যাসের ব্যাপনের হার বাই ১ নাম্বার গ্যাসের ব্যাপনের হার কি উল্টা হয়ে যাবে না কারণ কি এটা উল্টা সম্পর্ক এই জন্য দেখো এই যে উল্টা হয়ে যাচ্ছে রুট ওভার m1 বাই m2 হয়ে যাচ্ছে এবার কি ক্লিয়ার হইছে এবার কি ক্লিয়ার হইছে তুমি যদি মনোযোগ দাও তাহলে বুঝতে পারবে এটা কঠিন কিচ্ছু না তুমি যত কঠিন ভাবতেছো তার এক ফোঁটাও কঠিন না এক ফোঁটাও কঠিন না ঠিক আছে বলো 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 ব্যাপনের হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক তো তোমার প্রথম গ্যাসের ব্যাপনের হার বাই দ্বিতীয় গ্যাসের ব্যাপনের হার কি উল্টায় যাবে না ভরটা উল্টায় যাবে এই জন্য সিম্পল এবার তোমার কিন্তু একটুক না বুঝলেও চলবে তোমার কিন্তু খালি সূত্র মনে রাখলেও চলবে আমি তোমাকে সূত্রটা কেন বুঝাচ্ছি কারণ তুমি যদি বুঝো তুমি একটু আরামে অঙ্ক করতে পারবা যদি না বুঝো তাহলে ডিরেক্ট সূত্র বসে অঙ্ক করতে পারবা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ঠিক আছে বুঝছি এইটা তোমার না লিখলেও চলবে এই পার্ট তোমার কিছু না লিখলেও চলবে এখন খেয়াল করো আমি আরেকটা সূত্র লিখছি যে r is proportional to 1/t তাইলে আমি যদি m এর জন্য এটা লিখতে পারি তাইলে আমি t এর জন্য কি এটা লিখতে পারার কথা না যে r2 by r1 is equal to t1 by t2 এটা লিখতে পারার কথা না বলো তো
যে এটা বুঝছো তার কিন্তু এটা বুঝার কথা যে ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক জন্য উল্টায় দিলাম একটা বর্গমূল আনলাম আর সময়ের জাস্ট ব্যস্তানুপাতিক তাহলে সময়টাকে জাস্ট উল্টায় দিলাম দ্বিতীয় গ্যাসের ব্যাপন বাই প্রথম গ্যাসের ব্যাপন ইজ ইকুয়াল টু প্রথম গ্যাসের ছড়িয়ে পড়ার সময় বাই দ্বিতীয় গ্যাসের ছড়িয়ে পড়ার সময় ক্লিয়ার আমি আবার বলতেছি বুঝার চেষ্টা করো অনেকটুকু বুঝার চেষ্টা করো আমি পুরাটা আবার বলবো এটা খুব মজার একটা অঙ্ক যে বুঝতে পারো সে বুঝবে এটা খুবই মজার একটা অঙ্ক ঠিক আছে খুবই মজার একটা অঙ্ক আমি পুরাটা রিক্যাপ করব একটু টাইম দাও আমাকে সূত্র তো বাংলা হয় না রে বাবা সূত্র আমি বাংলা কিভাবে লিখবো আমি কি র লিখবো র বাই ট সূত্র তো বাংলা হয় না সূত্র তো ইংলিশেই হয় আমি তো এই জন্য ইংলিশেই পড়াচ্ছি না বাংলায় পড়াচ্ছি তোমাদের আমি রিক্যাপ করবো একটু ওয়েট করো এবার ধরো এই পার্ট তোমরা মনে না রাখলেও চলবে তোমার মেইনলি সূত্র কি কি মনে রাখা লাগবে খেয়াল করো আর তোমরা কি আরেকটা জিনিস জানো ভর ইজ ইকুয়াল টু আয়তন ইনটু ঘনত্ব এই সূত্রটা কি তোমরা জানো ভর ইজ ইকুয়াল টু আয়তন ইনটু ঘনত্ব এটা কি পারো এই সূত্রটা কি পারো বলো তো টি এর ক্ষেত্রে রুট ওভার হয় নাই কারণ এটাও একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু পরীক্ষাগতভাবে একটা মান পাওয়া গেছে যে এটার সাথে ডাইরেক্ট ব্যস্তানুপাতিক সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক না ঠিক আছে এমটা সূত্রের জন্য আছে এবার তাইলে আমি কি ভর যদি আমি লিখি এম আর ভলিউম ওই যে আয়তন আমি লিখছি ভি এটাকে আমি ধরো ডি দিয়ে প্রকাশ করলাম তাইলে আমি কি বলতে পারি না যদি ভি স্থির হয় অর্থাৎ ভি যদি একটা ধ্রুবক হয় তাহলে এম ইজ প্রপোর্শনাল টু ডি এটা কি আমি বলতে পারি যে আয়তন যদি আমার ধ্রুবক হয় এই ভ্যালুটা যদি চেঞ্জ না হয় তাহলে এম বাড়লে ডি বাড়বে এম কমলে ডি কমবে এটা পারি বলতে বলো একটু বলো তোমার আয়তন যদি স্থির থাকে এই সূত্রে আয়তন স্থির থাকলে ভর বাড়লে ঘনত্ব বাড়বে ভর কমলে ঘনত্ব কমবে এটা কি বুঝি সবাই যদি এইটা বুঝি তাইলে আমরা এইটাও বুঝবো যে ভরের সাথে যে সম্পর্ক ঘনত্বের সাথেও সেই সম্পর্ক সো তোমার এইটাও তুমি বলতে পারো যে ভরের সাথে যেহেতু বর্গমূলের ব্যস্তানুপাতিক তাই ঘনত্বের সাথেও বর্গমূলের ব্যস্তানুপাতিক সো r2 by r1 is equal to root over d1 by d2 তোমার কি কি লাগবে সূত্র আমি সব বলে দিতেছি আগে এতটুকু ভাইয়ার সাথে একটু তুলো ঠিক আছে একটু আমি আবার রিক্যাপ করব একটু টাইম দাও ভাইয়াকে একটু টাইম দাও যদি শেষে যদি না বুঝো তখন বইলো ভাইয়াকে একটু টাইম দাও আমি বুঝাবো আমি আবার বুঝাবো পুরো জিনিসটা ঠিক আছে আচ্ছা এবার আমি ফার্স্টে সূত্রগুলা লিখি যে তোমাদের কোন সূত্রগুলো আসলে দরকার হ্যাঁ তোমাদের যে সূত্রগুলা দরকার ওগুলা নিয়ে আমরা মেইনলি এখন কথা বলবো আচ্ছা এবার তোমাদের আগে যে সূত্রগুলো তোমাদের লাগবে অঙ্ক করার জন্য আমি সেটা লিখে দিতেছি দেখো এই যে এখানেও কিন্তু সেম সূত্র লেখা আছে বাট তোমাদের ওটা না দেখলেও চলবে আমি তোমাদের এখানে তো বুঝাই দিচ্ছি আমি পুরাটা বুঝাই দিব ভাইয়াকে একটু টাইম দাও একটু টাইম দিলেই বুঝতে পারবা সবাই ঠিক আছে তোমাদের লাগবে হলো এইটা হ্যাঁ তোমাদের এর বাইরে কিচ্ছু লাগবে না তোমাদের লাগবে এইটা তোমাদের এই যে এখানে যে সূত্রগুলা লিখে দিছি তোমাদের মেইনলি এগুলা লাগবে এখন ভাইয়া আবার রিক্যাপ করব পুরো টপিক আবার রিক্যাপ করব ঠিক আছে ধ্রুবক মানে একটা স্থির মান ঠিক আছে ওকে এবার আমি পুরো টপিকটা রিক্যাপ করি আমরা ব্যাপনে একটা জিনিস শিখছি ভাইয়া যে ব্যাপন মানে হলো আমার ভর যত বেশি ব্যাপন তত কম ভালো কথা এতটুকু আমরা বুঝি তাই উপরের গুলাইতে এখানে লিখছি একই জিনিস এটা মন চাইলে লিখো নাইলে না লিখো এটা লিখতে হবে এটা লাগবে এবং আমি তোমাদের বলতেছি এটা নিয়ে কি কি কোশ্চেন আছে আমি বলতেছি তোমাদের মেইন তো এটা না যে কোশ্চেন কি আসবে না আমি সরে গেলাম এসএস নাও কারো স্ক্রিনশট না লাগলে স্ক্রিনশট নাও আমি সরে গেছি কোনো সমস্যা নেই
আচ্ছা, এইবার শুনো, আমরা পুরাটা রিক্যাপ করব। ভর যত বেশি, ব্যাপন তত আস্তে হবে। ভর যত কম, ব্যাপন তত তাড়াতাড়ি হবে। তাইলে ভর যত বেশি, ব্যাপনের হার তত কম। ব্যাপনের সময় কি তাইলে? ব্যাপনের হার কম মানে কি? যে ব্যাপনের সময় বেশি লাগতেছে। স্বাভাবিক। আবার ভর যত বেশি, মানে সরি, ভর যত কম, ব্যাপন তত বেশি। তার মানে তোমার সময়ও লাগতেছে তোমার বেশি। এতটুকু বুঝি, এতটুকু বুঝি। ভাইয়ের এই কথাগুলো আগে বলো। সূত্র ফুত্র সব বাদ। আগে এইটা বলো, এটা বুঝি। ভর বাড়লে ব্যাপন দ্রুত হবে, সময় কম লাগবে। ভর কমলে ব্যাপনটা তোমার ভর বাড়লে ব্যাপন আস্তে আস্তে হবে, সময় বেশি লাগবে। এটা বুঝি, এতটুকু বুঝি। বলো তো। ও এখানে তো ভুল লিখছি, এখানে তো ভুল লিখছি। এইটা হবে হলো তোমার R1/R2 হবে। জাস্ট উল্টা সম্পর্ক না, এই জন্য উল্টা সম্পর্ক। আচ্ছা, এইবার একটু বোঝার চেষ্টা করি ভাইয়া, কি হচ্ছে এখানে কাহিনী। গ্রাহাম সাহেব কি বলছে? বিজ্ঞানী গ্রাহাম সাহেব বলছে যে ব্যাপনের হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাইলে আর প্রপোর্শনাল টু, ব্যাপনের হার ইজ সমানুপাতিক টু 1/√m। m মানে কি? মাস। আমরা আরেকটা জিনিস কি জানি, পদার্থ ছড়ানোর সময় যত বেশি লাগবে, ব্যাপনের হার তত কম হবে। তাইলে এই টি দিয়ে আমরা কি বুঝি? এই টি দিয়ে আমরা বুঝি টাইম। তাইলে আমরা এতটুকু বুঝলাম। তাইলে এবার তুমি চিন্তা করো, দুইটা গ্যাসের দুইটা গ্যাসের যদি তোমার ব্যাপনের হার চিন্তা করি, ব্যাপনের হার কি? ব্যাপনের হার যদি 1/2 হয়, সময় উল্টায় যাবে, 2/1 হবে। সময় উল্টায় যাবে, 2/1 হবে। একটু চিন্তা করো যে ব্যাপনের হার, 1 নাম্বার গ্যাসের ব্যাপনের হার বাই 2 নাম্বার গ্যাসের ব্যাপনের হার কি হবে? 2 নাম্বার গ্যাসের সময় বাই 1 নাম্বার গ্যাসের সময়। ঠিক একই ভাবে বর্গমূল হবে 2 নাম্বার গ্যাসের ভর বাই 1 নাম্বার গ্যাসের ভর ইজ ইকুয়াল টু 2 নাম্বার গ্যাসের ঘনত্ব বাই 1 নাম্বার গ্যাসের ঘনত্ব রুট ওভার। এতটুকু কি ক্লিয়ার হইছে ভাইয়া? এতটুকু কি ক্লিয়ার হইছে বলো তো? বলো, এতটুকু ক্লিয়ার হইছে নাকি? এবার ক্লিয়ার? এখন কিন্তু আমি অনেক আস্তে আস্তে পুরা জিনিসটা বুঝেছি। সমানুপাতিক মানে যে ধরো ধরো সমানুপাতিক মানে কি আমি তোমায় আরেকবার বুঝাই। ধরো আমি বলতেছি A সমানুপাতিক B। এটার মানে কি জানো? A বাড়লে B ও বাড়বে, B বাড়লে A ও বাড়বে, A কমলে B ও কমবে। ঠিক আছে? আর ধরো আমি বলতেছি যে A is proportional to 1/B। তাহলে কি হবে? A বাড়লে B কমবে, B বাড়লে A কমবে। এবার ক্লিয়ার হইছে? সমানুপাতিক ব্যস্তানুপাতিকের ব্যাপারটা এবার ক্লিয়ার হইছে? বলো তো, বলো তো, এবার ক্লিয়ার হইছে? আর এইবার একটা জিনিস একটু তোমরা চিন্তা করো, এতগুলা টপিক পড়ানোর পর এবার তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে না যে ভাইয়া তাইলে তো দূরত্বের সাথেও একটা সম্পর্ক থাকার কথা। তাহলে তুমি বলো, ব্যাপনের হার যার বেশি তার দূরত্ব বেশি গেছে নাকি তার দূরত্ব কম গেছে? বলো, ব্যাপনের হার যার বেশি তার দূরত্ব কি বেশি গেছে না কম গেছে? বলো তো, বলো বলো বলো। আমি দূরত্বের একটা ম্যাথ লাস্টে করাবো, তোমাদের বোর্ডে আসে, এই দূরত্বের অঙ্ক বোর্ডে আসে, বুঝতে পারছি? বেশি, এক্স্যাক্টলি। তাইলে আমি কি বলতে পারি না, ধরো আমি ধরে নিলাম এইটা আমার এল, ধরে নিলাম এটা আমার এল দূরত্ব, আর এইটা আমি ধরে নিলাম, ধরো আমি পুরা দূরত্বটা ধরলাম এ, পুরা কাচনলের দৈর্ঘ্যটা ধরলাম এ। NH3 থেকে যদি এল দূরত্বে ধোঁয়াটা সৃষ্টি হয় তাহলে HCl এর থেকে কি এ মাইনাস এল দূরত্বে ধোঁয়া সৃষ্টি হবে না? এটা কি বুঝি? বলো, পুরা কাচনলটা এ দূরত্ব, ধরো এটার দৈর্ঘ্য এ, NH3 থেকে যদি এল দূরত্বে তৈরি হয় তাহলে HCl এর থেকে কি এ মাইনাস এল দূরত্বে তৈরি হবে। এটা বুঝি, এইটা বুঝি বলো তো। ডি মানে ঘনত্ব, ডি মানে ডেনসিটি বা ঘনত্ব। ঠিক আছে? আচ্ছা, ওকে। এইবার খেয়াল করো, তাইলে আমি কি বলতে পারি না যে R1/R2 ব্যাপনের হারের সাথে দৈর্ঘ্যের সম্পর্কটা কি? তাহলে সমানুপাতিক, কারণ ব্যাপনের হারও বেশি, দৈর্ঘ্যও বেশি। L1/L2। আমরা এটাও বলতে পারি যে ব্যাপনের হারের সাথে দৈর্ঘ্যের সম্পর্কটা সমানুপাতিক। এখানে L1 টা কত?
যদি আমি অ্যামোনিয়াকে ধরি NH3, এবার তুমি চিন্তা করো, এখন তুমি আমাদের আরেকটা মজার জিনিস দেখাই। ধরো আমি এইটার জন্য লিখবো, আমি তো এটা জেনারেলি লিখছি, আমি এটা জেনারেলি লিখছি, ঠিক আছে, আমি এটা জেনারেলি লিখছি। এখন আমি এইখান থেকে লিখি, চিন্তা করো। আর একটা কমেন্ট অনেকক্ষণ ধরে আসতেই আছে, ভাইয়া এগুলা কি বইয়ে আছে? দেখো, তোমাদের বইয়ে খালি আণবিক ভরের ব্যাপারটা বলা আছে, কিন্তু তোমাদের বইয়ে ওই আণবিক ভর, দূরত্ব সবগুলা দিয়েই ম্যাথ আসে, বোর্ডেও আসে, তোমাদের স্কুলেও আসে। এই জন্য এটা করাটা খুব ইম্পর্টেন্ট, এটা করাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইবার তুমি চিন্তা করো, তাইলে আমি কি বলতে পারি? এবার দেখো, R of NH3 মানে অ্যামোনিয়ার ব্যাপন বাই, আমি কি বলতে পারি? HCl এর ব্যাপন। অ্যামোনিয়া থেকে কতটুকু ডিসটেন্স গেছে? L। আর HCl থেকে কতটুকু ডিসটেন্স গেছে? A মাইনাস L। এটা কি বলা যায়? এটা বলো, এটা যদি বুঝো তাইলে আজকের ক্লাসের অনেক কিছু বুঝা যাবে। বলো। অ্যামোনিয়া থেকে হইছে L দূরত্বে, আর আমরা দেখতে পাইছি এখানে L মানে দৈর্ঘ্য সমানুপাতিক সম্পর্ক। অ্যামোনিয়া থেকে হইছে L দূরত্বে, তাহলে R অফ অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ব্যাপনের হার বাই HCl এর ব্যাপনের হার ইজ ইকুয়াল টু কি হবে? অ্যামোনিয়া থেকে দূরত্ব বাই HCl থেকে দূরত্ব। মোটামুটি ক্লিয়ার হইছে। আমরা এক দুইটা ম্যাথ করব, এখন ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। কেউ যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকো, এটা কিন্তু বুঝবে। আমি এজন্য কিন্তু বলছি আজকে আমি তোমাদের শুধু ব্যাপন পড়াবো, এবং এমন ভাবে ব্যাপন পড়াবো যে তোমরা এই ক্লাসটা এখন যদি নাও বুঝো, অনেকে তোমরা যদি আবার রেকর্ড করো, ক্লাসটা মনোযোগ দিয়ে করো, অবশ্যই বুঝবা, এন্ড এই টপিকের তুমি ফ্যান হয়ে যাবে, এন্ড এটা থেকে কোনো অঙ্ক আসলে তুমি মিস করবা না। বুঝা গেছে? তোমার ব্যাপন যত বেশি হয়, দেখো আরেকবার বুঝাইতে বলছো, আমি আরেকবার বুঝাই। ব্যাপন যার বেশি হচ্ছে তার থেকে বেশি দূরত্বে যাচ্ছে, এটা তো আমরা ফার্স্টেই পড়ে আসছি, এখন ব্যাপন যত দূরে হবে, যার ব্যাপন বেশি তার দূরত্ব বেশি, তাইলে আমি কি বলতে পারি না ব্যাপনের সাথে দূরত্বের সম্পর্কটা আমি এল দিয়ে জাস্ট প্রকাশ করছি, লেন্থ বা ডিসটেন্স, লেন্থ বুঝাইতে এল বুঝাইছি, আর এর সাথে এল এর সম্পর্কটা সমানুপাতিক, যে ব্যাপনের হারও বাড়লে এই এলটাও বাড়বে, খুব স্বাভাবিক। ব্যাপন যদি আরো বেশি হইতো, এটা আরো এদিক যাইতো। তাই অ্যামোনিয়ার ব্যাপন বাই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপন কি হইলো? এল বাই এ মাইনাস এল। অ্যামোনিয়া থেকে দূরত্ব হলো এল, কিসের দূরত্ব? এই যে তুলাটার দূরত্ব, আর HCl থেকে দূরত্ব এ মাইনাস এল, কারণ আমি পুরাটাকে এ ধরে নিছি। ক্লিয়ার? ক্লিয়ার? এখন আমরা ম্যাথ করব, এন্ড আমি তোমাকে আরেকটা জিনিস একটু বলি, এই যে এই দুইটা মেইনলি তোমাদের পরীক্ষা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এইটা তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, আর হলো তোমাদের এই যে এইটা, অন্য কালার দিয়ে দেখাই, এই দুইটা তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। আর তোমাদের অনেকেরই আমি জানি যে কলেজ অ্যাডমিশন পরীক্ষা নিয়েও একটা স্বপ্ন থাকে, নটরডেম হলিক্রস। এটা নটরডেম হলিক্রসের অনেক ফেভারিট একটা টপিক। এই ব্যাপনের হার রিলেটেড ম্যাথ গুলা দিতে তারা খুবই পছন্দ করে। তো আমরা এই অঙ্কগুলা বাদ দিব না, এই ক্লাসটা মনোযোগ দিয়ে করব। আমরা কিন্তু ক্লাসের লাস্টে আবার যখন ম্যাথ করব, মানে এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে তখনও কিন্তু আমরা এই অঙ্কগুলো আবার করব, তখন আমাদের এগুলা ক্লিয়ার হয়ে যাবে। বুঝা গেছে? ওকে, এখন আমরা আসলে দুইটা ম্যাথ করি। দেখো, খেয়াল করো, আমরা একটু ম্যাথটা করি। নির্দিষ্ট আয়তনের, ঠিক আছে, নির্দিষ্ট আয়তনের অক্সিজেন গ্যাস ব্যাপিত হতে 100 সেকেন্ড সময় নেয়। আর ওই একই আয়তন, মানে আয়তনের কোনো চেঞ্জ নাই, ওই একই আয়তনের কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যাপিত হতে কত সময় লাগবে? কোশ্চেনটা বুঝা গেছে? খেয়াল করো, একই আয়তন অক্সিজেনের ব্যাপিত হইতে লাগে 100 সেকেন্ড, ওই সেম আয়তনের কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যাপিত হইতে কত সময় লাগবে? কোশ্চেনটা বুঝা গেছে নাকি? আগে এটা বলো, পরেরটা পরে দেখতেছি। কোশ্চেন বুঝা গেছে? ভাইয়া বলো তো। আচ্ছা, ওকে। এখন ফার্স্ট অফ অল আমরা আগে সূত্রগুলো লিখে ফেলি। R1/R2 is equal to T2/T1 root over D2/D1 root over M2/M1। এখন দেখো তোমার কোশ্চেনে কোনটা আছে, তোমার কিন্তু এইটা বোঝা লাগবে, তোমার কোশ্চেনে কোনটা আছে। তোমার কোশ্চেনে কিন্তু এই T2/T1 পার্টটা আছে, আর তোমার কোশ্চেনে আছে দুইটা গ্যাস বলা আছে, যেটার ভর তুমি বের করতে পারবা। তাইলে দেখো অঙ্ক কিভাবে করবা।
অঙ্ক কিভাবে করবা খেয়াল করো। তোমার জন্য বলা আছে যে ধরো আমি অক্সিজেনের ভরটা বের করি। m of O2 অক্সিজেনের ভর কত? 16 × 2 মানে হলো 32। এরপর তোমার কার্বন ডাই অক্সাইডের ভরটা বের করি। এখন দেখো অঙ্ক করার পর বুঝবা সূত্র কত সোজা। কার্বন ডাই অক্সাইডের ভর কত? 12 প্লাস 16 × 2 মানে 44। ঠিক আছে? এখন তোমার কি বলছে অক্সিজেনের জন্য সময়টা দেয়া। T of O2 is equal to 100 সেকেন্ড। তোমার কাছে জানতে চাইছে কত সময় লাগবে কার্বন ডাই অক্সাইড ব্যাপিত হইতে। এই পর্যন্ত কি বুঝতে পারছি? ভাইয়াকে একটু জানাই এই পর্যন্ত বুঝতে পারছি নাকি? বলো ভাইয়া এই পর্যন্ত বুঝতে পারছি? বলো তো শিওর সবাই? অঙ্ক কিন্তু সোজা। তুমি যদি এই সূত্রটা খালি মনে রাখতে পারো ভাই তোমার অঙ্ক সোজা। কারণ তোমার অঙ্কে দেয়া থাকবে যে কোনো 4টার মধ্যে 3টা দেয়া থাকবে বাকি একটা তোমার বের করা লাগবে। খেয়াল করো। এখন তাহলে তোমার সূত্রটা কি কি দাঁড়াবে? তোমার এখন তো 1 2 লিখে লাভ নাই। তোমার তো লেখা লাগবে এই যে CO2 আর O2 দিয়ে, তাই না? তোমার বের করা লাগবে কার্বনের সময়। সো TCO2 by TO2 is equal to root over MCO2 কারণ উল্টা হবে। ও না টি আর এম এর ক্ষেত্রে তো একই হবে। তাইলে এটা হবে হলো MCO2 বাই MO2। এইটা কি ক্লিয়ার? এই লাইনটা ক্লিয়ার নাকি ভাইকে একটু বলো। এই লাইনটা কি ক্লিয়ার? এই লাইনটা ক্লিয়ার? দেখো তোমার অক্সিজেনের আর কার্বন ডাই অক্সাইডের নাম দেয়া, তুমি এগুলার ভর বের করতে পারো। আর তোমার অক্সিজেনের সময়টা দেয়া, তোমার কার্বন ডাই অক্সাইডের সময়টা বের করা লাগবে। ঠিক আছে? ঠিক আছে? ওকে। 16 ভাই 16 কেন কোন অক্সিজেনের ভর 16। অক্সিজেনের ভর 16। টি মানে সময়, টি মানে সময়, টি মানে টাইম। অক্সিজেনের টাইম লাগছে 100 সেকেন্ড, কার্বন ডাই অক্সাইডের টাইমটা আমরা বের করব। খেয়াল করো। তুমি খালি এখানে জানো না কার্বন ডাই অক্সাইড। এখন অক্সিজেনের সময় লাগছে তোমার 100 সেকেন্ড। আর এই কার্বন ডাই অক্সাইডের ভর হলো 44 আর অক্সিজেনের ভর হলো 32। তাইলে কার্বন ডাই অক্সাইডের সময় কত লাগছে? এটা একটু ক্যালকুলেটরে করে আমাকে বলো তো। ক্যালকুলেটরে করে আমাকে বলো এটার উত্তরটা কত আসে? কে সবার আগে বলতে পারো? নির্ঝর রয় বলছে। নির্ঝর রয় বলছে ভর কিভাবে বের করব? ভাই ভর মুখস্থ করবা। 1 থেকে 35 পারমাণবিক সংখ্যার ভর মুখস্থ করবা। গত ক্লাসে কমপক্ষে 4 বার বলছি। 1 থেকে 35 যে পারমাণবিক সংখ্যার যে মৌলগুলা আছে সেগুলার ভর মুখস্থ করবা। ঠিক আছে? ওকে। তো সময় আসে 117.26 সেকেন্ড। এইবার বলো অঙ্ক করার পর কেমন লাগলো টপিকটা? বলো। অঙ্ক কি কঠিন ভাই? অঙ্ক কি কঠিন? এই অঙ্ক যদি কেউ কঠিন বলো তাহলে তো সমস্যা। বলো অঙ্ক কি কঠিন? সূত্র পারলে অঙ্ক কঠিন? বলো। কখন কোন সূত্র প্রয়োগ করবা? দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ তোমার কাছে টি দেয়া আছে, টি চাইছে আর 2টা গ্যাসের নাম দেয়া আছে। সো নাম থেকে কিন্তু তুমি ব্যাপনের হারও বের করতে পারো না, ঘনত্বও বের করতে পারো না। কিন্তু নাম থেকে কিন্তু তুমি ভর বের করতে পারো। এইজন্য আমরা সময় আর ভর নিয়ে কাজ করছি। ক্লিয়ার? ক্লিয়ার? এম তুমি সবসময় জানো। বলো ক্লিয়ার লাগছে? আচ্ছা। এইবার এইটা একটু তোমরা ট্রাই করো তো। দেখো পারো নাকি? তোমার কি কি দেয়া আছে খেয়াল করো। দেখো কার্বন ডাই অক্সাইড দেয়া আছে আর অজ্ঞাত গ্যাস বলা আছে। সো অজ্ঞাত গ্যাস তুমি কিভাবে বের করবা? ফার্স্ট অফ অল কার্বন ডাই অক্সাইড বলা আছে। কার্বন ডাই অক্সাইডের ভর তো আমরা একটু আগেই বের করলাম 44। আর অজ্ঞাত গ্যাসের ভর আমরা জানি না। আচ্ছা। এখন তোমার উভয় গ্যাস ব্যাপিত হতে যথাক্রমে 200 সেকেন্ড ও যথাক্রমে বলছে। তাইলে কার্বন ডাই অক্সাইডের সময় লাগতেছে তোমার 200 সেকেন্ড আর অজ্ঞাত গ্যাসের সময় লাগতেছে 124.3 সেকেন্ড। এটা ক্লিয়ার হইছে ভাইয়া? এটা ক্লিয়ার হইছে? বলো তো? বলো তো?
অজ্ঞাত গ্যাস মানে যে গ্যাসটা আমরা চিনি না, অজ্ঞাত মানে যেটা আমরা চিনি না, আননোন, আননোন, অজ্ঞাত মানে আননোন। এটা একটু কঠিন, এটা ওইটার থেকে একটু কঠিন, বাট আগেরটা সোজা ছিল তো, এই জন্য এটা এভাবে করাচ্ছি। এখন দেখো, তোমার তাইলে আমাদের এমটা দরকার, তাই না? mx বাই mco2। এখন তুমি খেয়াল করো, এখানে তোমার কি হবে? এইটা কি বুঝছি? এইটা কি বুঝছি ভাইয়া বলো তো? এইটা কি বুঝছি? এম পাচ্ছি না, এম মুখস্থ বাবা, এম মুখস্থ, ভর মুখস্থ করবা, 1 থেকে 35 পারমাণবিক সংখ্যার ভর মুখস্থ করবা, ঠিক আছে? আগের কাজটা আমি আবার রিপিট দিতে বলবো না, সমস্যা নাই, আগের ক্লাসটা আমি রিপিট দিতে বলবো না। তো আমরা এম অফ এক্স তো জানি না, কার্বন ডাই অক্সাইডেরটা জানি 44। এখন টি অফ এক্স তো কত? টি অফ এক্স হলো কোশ্চেনে দেয়া আছে 124.3, আর টি অফ CO2 দেয়া আছে হলো 200। এখন তুমি এটা কিভাবে ক্যালকুলেশন করবা? এটা কি পারবা কেউ ক্যালকুলেশন করতে? এটা পারবা কেউ ক্যালকুলেশন করতে? পারবা? দেখো, এটা কিভাবে করবা? তোমার রুট ওভার তো সরানো লাগবে, তোমার বর্গমূল সরানোর জন্য তুমি কি করবা? স্কয়ার করবা। স্কয়ার করলে কি হবে? 124 অর্থাৎ বর্গ করবা আর কি। উভয় পক্ষকে বর্গ করে, এবার বলো এম অফ এক্স এর ভ্যালু কত আসে? এম অফ এক্স এর ভ্যালু কত আসে? বলো বলো বলো। আমি বুঝাচ্ছি আরেকবার, আমি আরেকবার বুঝাচ্ছি। হ্যাঁ দেখো, 16.9955, যেটাকে আমরা 17 সমান ধরতে পারি। এবার আমি ফার্স্টে অঙ্কটা আগে বুঝায় নেই, অঙ্কটা আমি একটু বুঝায় নেই, শুনো। দেখো, একই আয়তন, একই আয়তনের দুটি পাত্রের একটিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং একটিতে অজ্ঞাত গ্যাস বিদ্যমান, ভালো কথা। তাইলে আমি কার্বন ডাই অক্সাইডের গ্যাস বের করলাম, ভর বের করলাম, আর এটার ভর তো আমি জানি না। এবার আমাকে বলা আছে উভয় গ্যাস ব্যাপিত হতে, অর্থাৎ সময়টা দেয়া, কার্বন ডাই অক্সাইডের সময় 200 সেকেন্ড, আর এই এক্স গ্যাস বা অজ্ঞাত বা আননোন গ্যাসের সময় 124.3 সেকেন্ড। তাইলে মনে আছে আমি কি শিখাইছিলাম? যে root over m2 by m1, root over m2 by m1 is equal to t2 by t1, তাইলে root over mx by mco2 is equal to tx by tco2। tx তোমার কোশ্চেনে দেয়া আছে, tco2 তোমার কোশ্চেনে দেয়া আছে, mco2 তুমি বের করতে পারো, আর mx টা তুমি বের করবা। বুঝা গেছে এই পর্যন্ত? এই পর্যন্ত বুঝা গেছে? এখন কোশ্চেন হইলো ভাইয়া, এইটা দেখে আমি কেমনে বুঝবো এটা কোন গ্যাস? তোমার মনে রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে, এটা একটু এজন্যই বললাম এই অঙ্কটা একটু কঠিন। আমাদের পরিচিত যে গ্যাসগুলো আছে, আমাদের পরিচিত যে গ্যাসগুলো আছে, এর মধ্যে একটা মাত্র গ্যাসের ভরই 17। কেউ কি বলতে পারো কোনটা? কেউ কি বলতে পারো কোনটা? কোনটার ভর 17? NH3, সিরাজুল মুনিরা সবার আগে কমেন্ট করছে। ভেরি গুড, ভেরি। এই 17 কি বলতো? অ্যামোনিয়ার ভর। তাই তোমার অজ্ঞাত গ্যাসটা কি? অজ্ঞাত গ্যাসটা হলো তোমার অ্যামোনিয়া। এটা একটু কঠিন, তোমাদের এই অজ্ঞাত গ্যাসের অঙ্ক এসএসসি লেভেলে, মানে তোমাদের এসএসসি লেভেলে যদি খুব কঠিন কোশ্চেন করে তাইলে, বাট আমি তোমাদের যেহেতু দেখাচ্ছি, তাই দেখাইতে তো কোনো সমস্যা নেই, কারণ একাডেমিক যদি তুমি একটু টাফ জিনিস না করো, তুমি কবে টাফ জিনিস করবা, তাই না? এখন দেখো, তোমার এইখানে অনেকে এই লাইনটা বুঝতেছো না। দেখো তোমার এখানে রুট ওভার আছে, দেখো তোমার ধরো এরকম কিছু একটা আছে, তুমি কি ধরো তোমার কাছে আছে রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু 4। তুমি কি করো বলো? এর পরের লাইনে তুমি কিভাবে আসবা বলো? এর পরের লাইনে তুমি এক্স এর ভ্যালু কিভাবে বের করবা বলো? NH3 হইলো কারণ 17 অ্যামোনিয়ার ভর, নাইট্রোজেন 14 আর হাইড্রোজেন 3টা, 17, 14 আর 3 17, 17। বলো তো?
অ্যাডমিশনের সময় যদি ক্যালকুলেটর থাকে তাইলেই এরকম দিবে, নাইলে দিবে না ভাইয়া। অন্য গ্যাস আসলে কিভাবে বুঝবা? ওই গ্যাস আসলে পরিচিতগুলার মধ্যেই আসবে। হয় ১৭ আসবে, নয় ৪৪ আসবে, নাইলে অক্সিজেনের ৩২ আসবে, নাইলে নাইট্রোজেনের ২৮ আসবে, যেগুলো আমাদের পরিচিত ওগুলা থেকেই আসবে। স্কয়ার করব না? বলো তো স্কয়ার করব না? কি করব? √x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 স্কয়ার। তাইলে x ইজ ইকুয়াল টু ১৬। ঠিক এই কারণে এখানে স্কয়ার করে দিছি। ঠিক এই কারণে এখানে স্কয়ার করে দিছি যে √x mx/44 হোল স্কয়ার করছি। স্কয়ার করছি আর এদিকে স্কয়ার করছি। এই যে উভয় পক্ষকে বর্গ করে। ক্লিয়ার হইছে সবার? ক্লিয়ার হইছে? ভর থেকে গ্যাসের নাম আমি বলে দেই তোমাদের কোনটা, কোনটা আসতে পারে। পরীক্ষায় যদি আসা হয় কোনটা, কোনটা আসতে পারে আমি বলে দিচ্ছি দাঁড়াও। তোমাদের এই যে এগুলার বাইরে একটাও আসবে না। ঠিক আছে? এই যে এগুলার বাইরে একটাও আসবে না। আমি কই লিখবো? আলাদা একটা পেজে লিখে দেই। এই কয়টা একটু মনে রাখবা, হ্যাঁ? এটা তুমি এমনিও একটা সময় পেরে যাবা। মনে হবে যে ভাইয়া এগুলা কেন এভাবে বলে দিছিল? এগুলো আমি ভরগুলা লিখে দিচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। এই ৫ টার বাইরে আমার মনে হয় না তোমাদের কোনো কোয়েশ্চেন নিয়ে ঝামেলা করবে। আর যদি আর একটা মেক্সিমাম আসতে পারে সেটা হলো ক্লোরিন। ক্লোরিন ৩৫.৫ না, ক্লোরিন 2 হলো ৭১। ঠিক আছে? এই কয়টার বাইরে একটাও আমার মনে হয় না তোমাদের আসার মতো। এগুলো একটু মনে রাখতে হবে। আর তুমি তো ভর মুখস্থ করলে এগুলা পারবাই। যে ভর পারো তার কাছে কিন্তু এগুলা পানি ভাত। ঠিক আছে? ঠিক আছে? ক্লোরিন হইল না কেন? কারণ ক্লোরিনের ভর তো ১৭ না ভাইয়া। ক্লোরিনের ভর ৩৫.৫ আর ক্লোরিন গ্যাস, গ্যাস বলছে। ক্লোরিন মানে কিন্তু শুধু ক্লোরিন আর Cl2 মানে কি? ক্লোরিন গ্যাস। ক্লোরিন গ্যাসের ভর হলো তোমার ৭১। বুঝা গেছে? বুঝা গেছে? হ্যাঁ, শেষ, শেষ। তোমাদের পড়া এখানেই শেষ আজকে। সমস্যা নাই। এখানে ওই যে ব্যাপনের উদাহরণ দেয়, এগুলো তোমরা সব পারো। এগুলো তোমরা সব পারো। এই ব্যাপনের টপিকটা আমি একটু রিকোয়েস্ট করতেছি তোমাদের কাছে। ঠিক আছে? আমি একটু রিকোয়েস্ট করতেছি। তোমাদের যদি কারো বুঝতে সমস্যা হয়, দয়া করে ক্লাসটা আরেকবার রিপিট কইরো। যদি তাও না বুঝো আরেকবার রিপিট কইরো। বাট এই টপিকটা ক্লিয়ার করে আগাও। এই ব্যাপনের টপিকটা যদি ক্লিয়ার করে আগাও, তুমি মজা পাবা শুনলে। এই ম্যাথ গুলা তুমি এইচএসসি লেভেলে গেলেও সেম ম্যাথ। তুমি কলেজে গেলেও দেখবা ব্যাপনের ম্যাথ চেঞ্জ হচ্ছে না। ব্যাপনের ম্যাথ সেম। কেউ যদি না বুঝো একটু আরেকবার দেখো। আমি কিন্তু অনেকবার করে বুঝাইছি। অনেকভাবে বুঝাইছি। তুমি একটু রিক্যাপ করো তুমি অবশ্যই বুঝতে পারবা। ঠিক আছে? অবশ্যই বুঝতে পারবা। ঠিক আছে? আমি ওই আগের ক্লাসটা যেহেতু একটু মিস গেছে আমি ওটা বলে দিব। আমি আমাদের টিমকে জানায় দিব। ঠিক আছে? তোমাদের কোনো টেনশন করা লাগবে না। তোমাদের কাজ পড়ালেখা করা। তোমরা ঠিকঠাক মতো পড়ালেখা করবা। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো তোমাদের এই যে ব্যাপনের উদাহরণ। সো আজকের ক্লাস অ্যাকচুয়ালি এই পর্যন্তই। তোমাদের এইচডব্লিউ আজকে দিব না। কারণ তোমরা আগে এই ক্লাসের এই টপিক গুলা শেষ করো। তোমার ব্যাপন কিন্তু বইয়ে আছে অল্প। বাট আমি কিন্তু এই যে সূত্রটা তোমাদের করাইছি, এই সূত্র কিন্তু একটা মাস্টার সূত্র। এটা একবার যদি তুমি বুঝতে পারো, তুমি দেখবা ব্যাপনের সব অঙ্ক পারতেছো। আমি তোমাদের নেক্সট ক্লাসে নিঃসরণ পড়াবো। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা কি পড়বো? নিঃসরণ পড়বো। আমি তোমাদের আরো কিছু অঙ্ক তখন করাবো। ঠিক আছে? নেক্সট ক্লাস আমাদের হবে হলো নিঃসরণের উপর। তোমরা যদি মন চায় তোমরা একটু দেখে আসতে পারো। নিঃসরণের উপর দেখে আসতে পারো নেক্সট ক্লাসটা। ওইটা তোমাদের পড়াইলে তোমরা অনেকটুকু বুঝে যাবা। শনিবার বিকাল ৪ টায় তোমরা নিঃসরণের জন্য একটু প্রিপেয়ার হয়ে আসবা। ঠিক আছে? আর আমি ওই দৈর্ঘ্য রিলেটেড ম্যাথও এড করব স্লাইডে। তোমরা তাইলে বুঝতে পারবা। ঠিক আছে? ক্লাসটা কেমন লাগছে ভাইয়াকে জানায়ও। আর তোমরা একটু চেষ্টা কইরো যে অঙ্কগুলো আরেকবার প্র্যাকটিস করো। যে অঙ্কগুলো আমি দিছি ওগুলাই প্র্যাকটিস করো। আমি তোমাদের লাস্টে আরো প্র্যাকটিস অঙ্ক দিয়ে দিব। ঠিক আছে? তোমাদের লেকচার শিটেও চেষ্টা করব আরো কিছু প্র্যাকটিস অঙ্ক এড করার। ঠিক আছে? সো সবাই ভালো থাকো। ভাইয়ার জন্য দোয়া কইরো। আর তোমাদের সাথে আবার আগামী সপ্তাহের শনিবার দেখা হচ্ছে। তোমরা এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে আরেকবার কইরো যদি যার যার সমস্যা হইছে। আমি জানি অনেকের সমস্যা হইছে। কারণ এটা ১ম দিকে এই টপিক গুলো এভাবে সবাই ধরতে পারে না। আমাকেও কেউ এভাবে পড়ায়নি। আমি খুব খুশি হইতাম যদি ব্যাপক নিয়ে এত কিছু জানতে পারতাম। এইজন্য আমি শুধুমাত্র একটা ক্লাস তোমাদের শুধু ব্যাপনের উপর একটা ক্লাস রাখছি। এই কারণেই যেন আমি সময় নিয়ে ব্যাপারটা ঠিকঠাক মতো পড়াইতে পারি। কারণ আমার উদ্দেশ্য ছিল এই সূত্রটা তোমাদেরকে একদম দাঁড়া করায় দেয়া এই সূত্রটা। ঠিক আছে? সো আমার ক্লাসটা নিয়ে ভাল লাগছে। তোমরা একটু জানায়ও। বুঝতে না পারলে ভাইয়াকে জানায়ও। কমিউনিটিতে কমেন্ট-টমেন্ট কইরো, জানায়ও ভাইয়ারে। দরকার হলে ভাইয়ার ইনবক্সেও নক দিও। ফেসবুকে তো বেশিরভাগ অনেকের সাথেই কানেক্টেড আছি বা ফেসবুক আইডি তোমরা জানো। তো তোমরা যদি ফেসবুক আইডি কেউ না জানো, তোমরা চাইলে ফেসবুক আইডিতে নক করেও তোমাদের সমস্যা জানাইতে পারো। আর চেষ্টা করবা প্রবলেমটা যেন ক্লিয়ার হয়ে যায় তোমাদের। ঠিক আছে? আমি ফেসবুক আইডিটাও দিয়ে দিচ্ছি। তুমি দরকার হইলে ফেসবুক আইডিতে মেসেজ রিকোয়েস্ট দিবা বা টপিক গুলা বুঝবা।
আগে টপিক গুলা বুঝার চেষ্টা করবা। ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার শনিবার রসায়নের এই ক্লাসে মানে ৩ নাম্বার ক্লাস নিয়ে দেখা হবে। এটা হবে হলো তোমাদের ক্লাস 3 এই চ্যাপ্টারের। তো তোমরা এই অঙ্কগুলা আরেকবার প্র্যাকটিস করে ফেইলো। ঠিক আছে? সো আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ।